তো আমি একটু আর্লি চলে আসছি বাসায়। জি, তাহলে আমরা ভবিষ্যতে আরো 15 মিনিট আগাইতে পারি কিনা দেখেন, কেননা ওদিকে আবার বেশি দেরি হয়ে যায় আর কি। হ্যাঁ, না যদি ঠিক আছে, সাতটা অসুবিধা নেই। সাতটা আমার কোনো পঁয়তাল্লিশে করা যায় তাহলে আমরা আরো আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে শেষ চারটা করলাম। পঁয়তাল্লিশে করা যায় বা 7:30 তো করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ। তো আপনি শরীর সুস্থ আছে স্যার আপনার? জি, জি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। জি, আমাদের এই আর 3 মিনিট বাকি আছে, কিন্তু পার্টিসিপেশন দেখি এখন আসতেছে। ওরা সবাই আটটা, যেহেতু স্বাভাবিক হম আটটার হম। আগে কেউ আসতে চাচ্ছে না আর কি। আজকে কি স্যার ওই রহমান স্যার কি জয়েন করবে? না, আজকে রহমান করবে না। ওই সেলিমও তো দেশের বাইরে আছে, আপনি তো জানেন, প্রেসিডেন্ট জি। সাহেব। এই আজকে জয়েন করবে হলো আমাদের ভাইস প্রেসিডেন্ট মাহতাবুদ্দিন আহমেদ। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি ওই যে রহমান স্যারের সাথে আমার একটা ছোট একটু জিজ্ঞাসা ছিল আর কি। ওই যে আচ্ছা, এই, আপনার এই যে আমাদের ইম্পোর্ট পলিসিতে ওই কাস্টমারের কাছ থেকে এলসি অ্যাপ্লিকেশন অনলাইনে নেওয়ার সুযোগ আছে, এটা ইম্পোর্ট পলিসি অ্যালাউ করে। তো আমরা একটু ইম্পোর্ট পলিসি কমার্স মিনিস্ট্রিতে যেনারা দেখেন আর কি, ওনাদের সাথে আমি একটু বসতে চাচ্ছিলাম যে আসলে এটা একটু আরো একটু ব্রডার ওয়েতে করা যায় কিনা, কারণ আমরা ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ইম্পোর্ট ট্রেড সেবা আমরা শুরু করেছি। তো এটা ইম্পোর্ট পলিসির ওই জায়গাটা আমাদের জন্য একটা সেফ গার্ড। তো এইগুলো একটু বড় আকারে যদি সার্কুলেট করে আমাদের জন্য ভালো হয়, যে স্যারের একটু হেল্প নিবো ভাবছিলাম যে কমার্স মিনিস্ট্রিতে যাওয়ার জন্য। হুম। না, তাহলে ভালো। আপনার ওই রহমানের তো ফোন নাম্বার আপনার কাছে আছে, যে কোনো আছে সময় জি। কথা বলে টেক্সট দিয়ে আপনি চলে হুম। যাবেন। হ্যাঁ, না আমি অসুবিধা আমি নেই। রাত একটা টেক্সট দিয়ে রাখবো। হুম। কালকে আমার আবার এনবিএর একটা মিটিং আছে, ওইটা শেষ করে দেখি যেতে পারি কিনা। আচ্ছা, কেননা আমি যেটা দেখছি আসলে, আজ থেকে আরো 20 বছর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনার এলসি গুলো অনলাইনেই করতে পারবে, কিন্তু তাদের কথা হচ্ছে আচ্ছা। যে আরো যে ইএক্সপি ফর্ম থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকে যে ফর্মগুলো ওনাদের জমা দিতে হয়, সেটা তো আর সে বানাতে পারবে না, বুঝলেন না? তাই ওই এটার কারণে জি ওনারা জি জি। পুরোপুরি অনলাইন মানে অটোমেটেড করতে পারে নাই। এলসিটা আমাকে ওরা আর বলতো যে ওই ঠিক যে আছে। ওয়ার্ল্ড অটোমেশন ট্রেড ডিজিটাইজেশনের যিনি হেড হুম। সিঙ্গাপুরের আইসিসির, পামেলা মার, উনিও এই 6 তারিখ বিকালে ঢাকা আসতেছে আর কি। 7 তারিখ ফিনান্স মিনিস্ট্রি ওনার মিটিং আছে। 8 তারিখ ডেলং আমাদের সাথে ওই যে গুলশানে রেনেসা হোটেলে মিটিং আছে আর কি, ট্রেড ডিজিটাইজেশন নিয়ে। জি, আমাদের আবার ইয়া থেকে দেখি কল
যারা জয়েন করেছেন পার্টিসিপেন্ট তাদের উদ্দেশ্যে বলা, আমাদের অনেকেই জয়েন করতেছেন। তা আমরা একটু 1-2 মিনিট পরেই তাই প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি, যাতে পার্টিসিপেশনের সংখ্যাটা আপনার মিনিমাম একটা লেভেলে চলে আসে। যেহেতু আমরা নামাজের পর পর অনেকে হয়তো আপনার জয়েন করার অপেক্ষায় আছেন, আশা করা যায় যে 1-2 মিনিটের মধ্যেই আমাদের সিগনিফিকেন্ট পার্টিসিপেন্টরা জয়েন করে ফেলবেন। তারপর আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করে ফেলব। হ্যাঁ, জাকারিয়া। জি, রফিক ভাই, ওই যে আমাদের মাহাতাব এই 1-2 মিনিটের মধ্যেই জয়েন করতেছে, ওকে আর ওকে, আমাদের অসুবিধা নেই। পার্টিসিপেন্টরাও জয়েন করতেছে। আমার মনে হয় আর 1-2 মিনিট পরেই আমরা শুরু করে দিব। হ্যাঁ, নো প্রবলেম, আমি ফ্রি আছি। আমার আর কোনো এখন আর্জেন্সি নাই। আমাদের এখন দেখা যায় খুব রেপিড পার্টিসিপেশন হচ্ছে। জি জি। স্যার, আপনার কর্মস্থল কোথায় স্যার? আপনি কোথায় আহ, কাজ করেন এখন? না, এখন বর্তমানে আমি আসলে ইয়ার মানে কোনো চাকরিতে নাই। হ্যাঁ, আগে আমি আচ্ছা চাকরি করতাম। এখন আর চাকরি করি না। বিএসএফ এ আচ্ছা। ছিলাম, আমি যেটা আপনাকে বললাম, ফিনান্স ডিরেক্টর হিসাবে 20 বছর ছিলাম আর কি। ও হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা। তখন আর কি আপনার এই এলসি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতাম। বর্তমানে আপাতত ব্রেকে আছি, চাকরিতে নাই আর কি, অন্যান্য একটু পারিবারিক বিভিন্ন কাজে জড়িত আছি। জি জি জি। আমি অবশ্য ওই যে ঢাকা স্টক এক্সচেঞ্জেও ছিলাম, সিএফও হিসাবে দায়িত্ব পালন করছি প্রায় ও, 7 বছরের মতো। আর এছাড়া আপনার ওখানে এমডির দায়িত্ব প্রায় 7 বছরের মধ্যে 3 বছরের মতো পালন করছি আর কি। ঢাকা স্টক এক্সচেঞ্জে তো এখন ইয়ে আছেন, ওনার কি নাম না, আগে চিটং ছিলেন। ওই যে চিটং স্টক ইয়ার এক্সচেঞ্জ ছিলেন। সাইফুর রহমান মজুমদার, হ্যাঁ। হ্যাঁ সে রহমান ভাই, রাইট রাইট। উনি আবার চলে গেছেন আবার চিটাং, চিটাং স্টক এক্সচেঞ্জে আবার এমডি হিসেবে চলে গেছেন। ও আবার চলে গেছে। হ্যাঁ, ও আবার চলে গেছেন, ওনাকে আচ্ছা আমি আচ্ছা আনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। না, ওনার সাথে আমার বেশ ভালো পরিচয় আছে। হ্যাঁ, ওনার তো চিটাগাঙ্গে মোটামুটি নাম, ভালো নাম করা লোক। হ্যাঁ, আবার আইসিএমই চিটং থেকে আমাকে কল দিয়েছিল। ওখানে ওই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপরে ওনারা একটা সেশন করতে চায়। ওই গুড। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর। পরে আর যোগাযোগ করলো না। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাইশান, আমরা বলছি যে আমাদের যে রিসোর্স গুলো ওটা ওরা কাজে লাগাতে। তবে আসলে এই অনেকেই চায় যে ফিজিক্যালও চাচ্ছে। আমাকে অনেকেই প্রশ্ন করতেছে যে আপনারা জুমে করতেছেন, না, আমরা আমার তো ফিজিক্যালি ভাল লাগে, আমার ফিজিক্যালিও ফিজিক্যালি চাই। ভাল লাগে। আমরা আসলে ফিজিক্যালি ভালো লাগে এই কারণে, ফিজিক্যালি ইন্টারাকশনটা ভালো হয়। ভালো লাগে, মানে ইন্টারাকশন হয়। হুম। ইন্টারাকশনটা ভালো হয়। অনেকে আবার কিছু ওয়ার্কশপও করতে চায়, ওয়ার্কশপের মতো করতে করতে বলে। হ্যাঁ, অনেকে তো মনে করেন, বিশেষ করে আপনার যদিও অনেকে ফাইন্যান্সে না, কাজ আপনারা করে। আইসিএম এ তো ওয়ার্কশপ করেন স্যার। আইসিএম এ তো ওয়ার্কশপ করেন আমাদের। এই এই ট্রেড ডিজিটাইজেশন নিয়ে একটা করতে পারেন। তারপরে আমাদের নতুন যে কাস্টমস রেগুলেশন হয়েছে, এটার হুম, উপর আমরা কাজ করতে পারি। তারপরে নতুন যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আসছে সেটা নিয়ে কাজ করতে পারি। আমাদের নতুন যে ইম্পোর্ট পলিসি আসতেছে সামনে, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। হুম। জি, তো এগুলি। তাহলে গুড রফিক ভাই, আমাদের আমাদের চিফ গেস্ট চলে আসছেন। জি তা জি, আমাদের আসসালামু আলাইকুম স্যার, আসসালামু পার্টিসিপেশনও আলাইকুম। বাড়তেছে। ওয়ালাইকুম জি। সালাম। না, সরি ফর বিং লেট, বাট আমি ইন্টারাপ্ট করতে চাই না অপর সেশনটাকে। আমার মনে লেটস কন্টিনিউ। জি। আ- জি, আমরা মনে হয় যে আমাদের আমাদের পার্টিসিপেশনও হচ্ছে, ভালোই রেপিডলি গ্রোথ হচ্ছে। তা আমরা যেহেতু কিছু ইন্ট্রোডাক্টরি সেশন থাকে, ওগুলোতে আসলে সবাই না থাকলেও খুব একটা অসুবিধা নাই। সেই জন্য আমরা শুরু করতে পারি। জি, চিফ গেস্ট সাহেবের অনুমতি নিয়ে আজকে প্রোগ্রামটা আমরা শুরু করি। প্লিজ। আজকে আমাদের ওয়েবিনারের যে টপিকসটা সেটা হচ্ছে এক্সপ্লোরিং অফশোর ব্যাংকিং অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন। আজকে আমাদের চিফ গেস্ট হচ্ছে মাহতাবুদ্দিন আহমেদ।
ভাইস প্রেসিডেন্ট আইসিএমএবি। আজকের আমাদের কিনোট প্রেজেন্টার আমাদের খুবই পরিচিত মুখ মোহাম্মদ রফিকুল ইসলাম, ফাউন্ডার লাইন লাইন একাডেমি। যেহেতু উনি আমাদের সাথে অনেকদিন আছেন, অনেকদিন ধরেই উনি আমাদের ক্লাস নেন, তো অনেকেই হয়তো ওনার ক্রেডেনশিয়াল সম্বন্ধে জানেন। তারপরেও আমি এই স্কোপটা নিতে চাচ্ছি, যেহেতু আমাদের অনেক পার্টিসিপেন্ট এখনো জয়েন করতেছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম basically qualified trade finance specialist. He is the founder, the Learning Line Academy, Vice President and Head of Export Operation, Prime Bank Limited, former Head of Offshore Banking, Bank Asia Limited, visiting faculty, Bangladesh Institute of Bank Management. ওনার এই এই ক্ষুদ্র একটা মানে ক্ষুদ্র ওনার ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা সূচনা করতে যাচ্ছি। ওই অনুষ্ঠানের সূচনা লগ্নে আমাদের আজকের চিফ গেস্ট, হ্যাঁ, মাহতাবউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আইসিএমএবি, ওনাকে এই আমাদের প্রোগ্রামের শুভ সূচনা, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং ওনার প্রেসিডেন্সিয়াল স্পিচ প্রদানের জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আনমিউট করতে হবে, আনমিউট আনমিউট করা না। আসসালামু আলাইকুম সবাইকে, এবং ধন্যবাদ আমাদের স্পিকার যার ইন্ট্রোডাকশন আমাদের আব্দুল মতিন পাটোয়ারি দিলেন এই মুহূর্তে। এটা আমাদের আসলে অসম্ভব সৌভাগ্য যে এরকম রেলিভেন্ট টাইমে এই ধরনের ডিসকাশন আসছে। অপশন নিয়ে কিন্তু আমাদের নলেজ কিন্তু খুব লিমিটেড। আর এখন যখন আমাদের একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের মধ্যে আমরা যাচ্ছি, বিং অ্যাকাউন্টেন্ট প্রফেশনের লোক হিসাবে আমাদের কিন্তু গাইড করতে বিভিন্ন অর্গানাইজেশনকে আমাদের দ্বারা। সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট মেকানিজম, ডিফারেন্ট নলেজ লেভেল আমাদের ইমপ্রুভ করতে হবে। এবং অফশোরের ক্ষেত্রে আমি প্রচুর মানুষকে দেখেছি যাদের নলেজ কিন্তু খুব ইনএডুকেট। এটার রেজাল্টটা এবং ইম্প্যাক্টটা কিন্তু আমাদের অর্গানাইজেশনের উপরে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টপিকটা আমাদের এক্সট্রিমলি রেলিভেন্ট এবং নতুন। তো আমি শিওর, আমি স্পিকারের প্রেজেন্টেশন এখনো দেখিনি, বাট আমার মনে হয় আমি আরো সুন্দর করে কথা বলতে পারতাম ওই প্রেজেন্টেশনটা দেখার পরে। বাট আমার এক্সপেকটেশন হচ্ছে যে এখানে থাকবে এই অফশোর অ্যাকাউন্ট খোলা, অফশোর ফাইন্যান্সিং, অফশোর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আছে। এই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে হাউ ক্যান উই প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ আওয়ার অর্গানাইজেশন অ্যান্ড কান্ট্রি ইন লাইট অফ দ্য গ্লোবাল ক্রাইসিস, এন্ড আমাদের নিজস্ব যে ক্রাইসিস আছে সেগুলো ফেস করার জন্য। সো আমার মনে হয় অন্যান্যদের মতো, আমাদের অন্যান্য যারা মেম্বার আজকে কানেক্টেড হয়েছে তাদের মতো আমিও সেই আশাতেই আছি। আমি নিজেও কিছু শেখার চেষ্টা করব, যদিও আমার আগে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এই লাইনে, বাট থিংস আর চেঞ্জিং ডাইনামিক্যালি। এটা দেশেও পলিসিগত চেঞ্জ হচ্ছে, বাইরেও চেঞ্জ হচ্ছে, এবং অনেক ধরনের রিস্কও আছে। ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ ইট লুকস লাইক। এখানে কিন্তু অনেক গ্লোবাল রিস্কও অ্যাসোসিয়েটেড আছে ইফ ইউ ডোন্ট ডু ইট রাইটলি। সো আমার মনে হয় it's a subject where we need to improve our knowledge, and it is not as simple as it sounds. But এর জন্য আমাদের খুব কেয়ারফুলি এই নলেজ গুলো gather করতে হবে। Half-hearted knowledge could bring huge danger and risk to our operations. So আমার রিকোয়েস্ট থাকবে সবাই কেয়ারফুলি শুনবেন, এবং তারপর আমরা আবার ফার্দার ডিসকাশনে যাব, এন্ড চেষ্টা করব আমাদের নলেজটা আমাদের জন্য ক্রিস্টালাইজড একটা নলেজ আমরা শেষ পর্যন্ত পেতে পারি। So আমি আর কথা বেশি বাড়াতে চাই না। I want to let's start the session, and let's see what we can learn out of this session today. ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বেশ কিছুদিন থেকেই আইসিএমবির সাথে আছি। এর আগেও আমি আইসিএমবিতে ছিলাম, মানে এইরকম প্রফেশনাল ডেভেলপমেন্ট সেশনে। তো আজকে আমার আরেকটা সেশন, এটা অফশোর ব্যাংকিং এর উপরে। এবং আমি যেহেতু একজন ব্যাংকার এবং অফশোর ব্যাংকিং এ ডাইরেক্টলি কাজ করেছি আমি, এবং অফশোর ব্যাংকিং কোথায় কন্ট্রিবিউট করছে ইকোনমিতে, এবং অফশোর ব্যাংকিং বা এমন একটা মুহূর্তে আমাদের অফশোর ব্যাংকিং রেগুলেশনটা রিস্ট্রাকচার হয়েছে
এবং নতুন যে আইন এসেছে বাংলাদেশে, যখন আমরা প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি ক্রাইসিস বলি বা ফরেন কারেন্সি ডিপ্লিটিং ট্রেন্ড বলি, সবকিছু মিলিয়ে কিন্তু এটা একটা খুবই যুগান্তকারী এবং টাইম বিফিটিং আহ, আহ, একটা আইন হয়েছে বাংলাদেশে। সেটার আলোকে এবং অফশোর ব্যাংকিং অপারেশনাল প্রসিডিওরস এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমার প্রেজেন্টেশনটা হবে। আশা করি আপনারা সবাই খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি স্লাইড বেসড কোনো কথায় যাব না, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্লাস যাতে করে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে সবাই বুঝতে পারে, যে সেভাবে আমি কিন্তু আমার প্রেজেন্টেশনটা আজকে আমি করব। তবে স্লাইড গুলো যেহেতু একটা সিকোয়েন্সিয়াল একটা ইয়ে থাকে আমার, যাতে করে আমি বলতে পারি এবং আপনাদের সিকোয়েন্সিয়ালি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, সেই কারণে স্লাইড গুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আমি সেভাবেই আগাবো। তো আজকে আমি শুরুতেই বলতে চাই যে অফশোর ব্যাংকিং নিয়ে, যে অফশোর ব্যাংকিং যদি আমি আলোচনা করতে চাই, তাহলে আমাকে সঙ্গত কারণে অনশোর ব্যাংকিং এর বিষয়টা চলে আসে, যে অফশোর ব্যাংকিং অনশোর ব্যাংকিং। এখন অনশোর ব্যাংকিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক টেরিটরিতে ডোমেস্টিক কাস্টমার্স ডিপোজিটরকে হ্যান্ডেল করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য যে ব্যাংকিং ফ্যাসিলিটি, সেটাকে আমরা বলছি অনশোর ব্যাংকিং ফ্যাসিলিটিস। যেমন আমরা অনশোর ব্যাংকিং এ কাজ করি, আপনারা অনশোর ব্যাংকিং এর সার্ভিস নেন। আমরা যারা বাংলাদেশে থাকি ডোমেস্টিক টেরিটরিতে, ডোমেস্টিক টেরিফেরিয়াতে, তাহলে আমাদেরকে আমাদের পরিচয় হচ্ছে আমরা রেসিডেন্ট। অর্থাৎ রেসিডেন্ট হিসাবে আমার কারেন্সি হচ্ছে লোকাল কারেন্সি, এবং সেই লোকাল কারেন্সিতেই কিন্তু আমি ব্যাংকিং ফ্যাসিলিটিস গ্রহণ করি, ব্যাংকিং ফ্যাসিলিটিস দিয়ে থাকি, সেবা দিয়ে থাকি। আমার লোকাল কারেন্সি টাকা, তাহলে বাংলাদেশে যে কটা ব্যাংক আছে বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, অথবা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সবকিছু পরিচালিত হয় কিন্তু লোকাল কারেন্সিতে। তাহলে লোকাল কারেন্সিতে ব্যাংকগুলো যে সেবা দেয় বা আমরা লোকাল কারেন্সিতে ব্যাংক থেকে যে সেবা নিয়ে থাকি, সেই ব্যাংকগুলোকে আমি বলছি, আজকের অফশোর ব্যাংকিং এর কনটেক্সট থেকে বলছি, এটাকে বলছি আমরা অনশোর ব্যাংকিং। তাহলে ঠিক বিপরীত ভাবে যদি আমি চিন্তা করি যে অফশোর ব্যাংকিংটা কি, তাহলে অফশোর ব্যাংকিংটা হচ্ছে আমার অনশোর যদি লোকাল কারেন্সি হয়, অফশোর ব্যাংকিং এ হবে ফরেন কারেন্সি। তাহলে অনশোর ব্যাংকিং এ যদি কাস্টমার যদি রেসিডেন্ট হয়, তাহলে অফশোর ব্যাংকিং এ কাস্টমার হবে নন রেসিডেন্ট। তাহলে আমরা এবার আসি যে বাংলাদেশের নন রেসিডেন্টকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশে বসে কোনো ব্যাংক নন রেসিডেন্ট কাস্টমারকে ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়ার জন্য, ব্যাংকিং সেবা দেওয়ার জন্য যে ব্যাংকিং ফ্যাসিলিটি, সেটাকে আমরা বলছি অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি। এখানে অফশোর অনশোর দুটো কিন্তু আমরা আবিধানিক অর্থে যদি নেই, শোর বলতে আমরা বুঝি কোন একটা দেশের ভূমি বা উপকূল, অফশোর বলতে বুঝি আমরা অফশোর থেকে মূল ভূখণ্ড থেকে দূরের কোনো একটা অবস্থানকে প্রকাশ করে। কিন্তু বিষয়টা যদি আবিধানিক অর্থে আমরা না নিয়ে, আমরা যদি আলংকারিক অর্থে নেই, যে আমাদের ডোমেস্টিক যে ব্যাংকিং রুলস রেগুলেশন আছে, সেই ডোমেস্টিক রুলস রেগুলেশনকে বাদ দিয়ে যেটা রেসিডেন্টদের জন্য যে রুলস রেগুলেশন, সেটাকে আলোচনায় না নিয়ে নন রেসিডেন্টকে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য যেই ব্যাংকিং ল, আইন, রেগুলেশন, সেটাকে আমরা বলছি অফশোর ব্যাংকিং রেগুলেশন। তাহলে অফশোর ব্যাংকিং আমরা ক্লিয়ার হলাম, অফশোর ব্যাংকিং হচ্ছে বাংলাদেশের ভেতরের কোনো একটা ব্যাংকিং ইউনিট বা ব্যাংক বা ব্যাংকিং ইউনিট, যে ব্যাংকিং ইউনিট বা যে ব্যাংকিং ফ্যাসিলিটি গুলো দেওয়া হয় নন রেসিডেন্ট কাস্টমারকে। এখন বাংলাদেশের ভিতরে নন রেসিডেন্ট আমরা পাবো কোথায়, বা বাংলাদেশে বসে নন রেসিডেন্টরা বাংলাদেশে ব্যাংকিং করতে কেন আসবে? আমরা জানি বাংলাদেশে যে ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়ে থাকে, পৃথিবীর অন্যান্য দেশে যেসব ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়ে থাকে, এগুলো কিন্তু সিমিলার না। পৃথিবীতে বিভিন্ন দেশে অফশোর ব্যাংকিং একই অবজেক্টিভ নিয়ে কিন্তু আসে না। এক এক দেশের অফশোর ব্যাংকিং কিন্তু এক এক রকম। বাংলাদেশে অফশোর ব্যাংকিং এর অবজেক্টিভটা হচ্ছে একরকম,
বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যান্য দেশের অফশোর ব্যাংকিং এক এক দেশের অবজেক্টিভ এক এক রকম। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অফশোর ব্যাংকিং এর অবজেক্টিভটা কি? কেন বাংলাদেশে অফশোর ব্যাংকিং শুরু হয়েছিল? কি কারণে বাংলাদেশে অফশোর ব্যাংকিং আসার প্রয়োজন ছিল? আমরা জানি বাংলাদেশে 80-র দশকে এই দেশে প্রচুর পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসেছে এবং তার ফলশ্রুতিতে চিটগং এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশের প্রথম ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সিপিজেড এর পরে বাংলাদেশে অনেকগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে এবং সেই এক্সপোর্ট প্রসেসিং জোনে প্রচুর পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে। সে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে যখন এসেছে তখন কিন্তু বাংলাদেশে যেসব ইনভেস্টমেন্ট গুলো এসেছে, বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস যে পজিশন ছিল, আমাদের এখানে চিপ লেবার, আমাদের লেবার খুব সস্তা ছিল বলে বাংলাদেশে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে। কিন্তু বাংলাদেশে যখন সস্তা শ্রমের কারণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে, কিন্তু ফরেন কারেন্সি রেগুলেশন কিন্তু তখন আমাদের কিন্তু অতটা স্ট্রং ছিল না। একটা দেশের ফরেন কারেন্সি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যখন একজন ইনভেস্টর করতে চায়, সর্বপ্রথম সে চিন্তা করে দেখে যে ওই দেশের কারেন্সি কনভার্টিবল ঘোষণা করা আছে কিনা, ওই দেশের কারেন্সি কনভার্টিবল কিনা। ওই দেশের কারেন্সি কনভার্টিবল বলতে কি বোঝাচ্ছে? যে আমি যেই দেশে আমি ইনভেস্ট করতে যাব সেই দেশে আমি ব্যবসা করে আমি লোকাল কারেন্সিকে ইজিলি ফরেন কারেন্সিতে বা আমার দেশের কারেন্সিতে কনভার্ট করে আমি আমার প্রফিট বা আমার ডিভিডেন্ড অথবা আমার ইকুইটি আমি আবার আমার দেশে ফেরত আনতে পারবো কিনা, এই নিশ্চয়তা। এটা কিন্তু একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রমোশন টুলস, যে একটা দেশ যখন ঘোষণা করে আমার দেশের কারেন্সি কনভার্টিবল, তখন কিন্তু এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে টু এলিউট দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনটু এনি ইকোনমি অর কান্ট্রি। বাংলাদেশও তাই, কিন্তু তা হয়েছে কিন্তু অনেক পরে। আমাদের এখানে আমি একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে অফশোর ব্যাংকিংটা যখন এদেশে 1980 সালে ইপিজেড আইন হলো, এরপরে ইপিজেড আসলো, ফরেন ইনভেস্টররা আসা শুরু করলো, তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে থাকলো। হঠাৎ করে চিটাগং এর একটা গার্মেন্টস, যারা এ টাইপ কোম্পানি, আমরা জানি ইপিজেড এর ভিতরে 3 ধরনের ইনভেস্টমেন্ট আছে। ফরেন ওন কোম্পানি, যারা 100% ফরেন ওন, তাদেরকে আমরা এ টাইপ কোম্পানি বলি। যারা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, তাদেরকে টাইপ বি বলি। এবং যারা লোকাল 100% লোকাল ওন কোম্পানি, তাদেরকে আমরা সি টাইপ কোম্পানি বলি। এ টাইপ একটা কোম্পানি কিছু লোন ওভার ডিউ হয়েছে, ব্যাক টু ব্যাক এলসি করেছে। কারণ আমরা জানি এ টাইপ কোম্পানি হোক বা ইপিজেড কোম্পানিগুলোকে ব্যাংকগুলো কিন্তু র মেটেরিয়াল প্রকিউর করে দেয়। র মেটেরিয়াল প্রকিউর করতে যে তারা যে ইম্পোর্ট এলসি বা ব্যাক টু ব্যাক এলসি খুলেছে, একটা সময় পরে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি গুলো কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। কিন্তু যেই কোম্পানির জন্য, যে এ টাইপ কোম্পানির জন্য অথবা যে ফরেন ওন কোম্পানির জন্য এই ব্যাক টু ব্যাক বা ইম্পোর্ট এলসি খোলা হয়েছিল, সেই কোম্পানি কিন্তু আর পেমেন্ট দিতে পারছে না। তাদের স্টক এক্সপোর্টটা স্টাক আপ হয়ে গেছে, অথবা এক্সপোর্ট করেছে ফরেন কারেন্সি প্রসিড দেশে আসছে না। সঙ্গত কারণে ব্যাংকটা কিন্তু তার অ্যাকসেপ্টেড লায়াবিলিটি ইন্টারন্যাশনাল সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে। তো ব্যাংক কি করেছে, এ টাইপ কোম্পানির জন্য টাকা লোন ক্রিয়েট করে তারা কিন্তু এই টাকা লোন দিয়ে ডলার বা ফরেন কারেন্সি কিনে কিন্তু সাপ্লায়ারের পেমেন্টটা করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অডিট যখন সেই ব্যাংকে গেল, বাংলাদেশ ব্যাংকের অডিট যে বলল যে আপনি যে একটা ফরেন কোম্পানির জন্য লোন ক্রিয়েট করেছেন, আপনি বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন মেনটেন করেছেন কিনা। কারণ আমরা জানি বাংলাদেশে ফরেন কোনো কোম্পানিকে বা ব্যক্তিকে যখন আমরা লোন দেই, সেই ক্ষেত্রে 100% কাউন্টার গ্যারান্টি অথবা ফরেন একটা রেমিটেন্স, ইকুইভ্যালেন্ট রেমিটেন্স দেশের ভিতরে আসতে হবে, অথবা একটা কাউন্টার গ্যারান্টি কিন্তু পৃথিবীর কোনো রেপুটেড ব্যাংক থেকে কিন্তু আমাকে দিতে হবে। তো সেই কনটেক্সট থেকে কিন্তু এই রেগুলেশনটা মানা হয় না তাড়াতাড়ি। ওই ব্যাংকের জন্য, ওই টাইপ কোম্পানি অর্থাৎ ওই ফরেন ওন কোম্পানির জন্য একটা ফোর্স লোন ক্রিয়েট করে, অর্থাৎ টাকা লোন ক্রিয়েট করে টাকা দিয়ে ডলার কিনে কিন্তু ফরেন কারেন্সি পেমেন্ট সাপ্লায়ার্স কে করে দিয়েছিল। এই যে একটা ইরেগুলারিটি এখানে হয়েছে, যে ফরেন কোম্পানি বা এ টাইপ কোম্পানিকে টাকায় লোন দেওয়া যায় না, এই কারণে বাংলাদেশ ব্যাংক তখন বললো, বা ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চাইলো যে তাহলে আমি এই পেমেন্টটা কিভাবে করতাম। তখন ব্যাংক বললো না, এটা নর্মাল ব্যাংকিং সিস্টেম থেকে আপনি করতে পারবেন না। তখন বাংলাদেশ ব্যাংক বা তৎকালীন সময় যেসব রেগুলেটররা ছিলেন, ওনারা কিন্তু চিন্তা করলেন না, তাহলে এখানে এমন একটা ব্যাংকিং ফ্যাসিলিটি বাংলাদেশে আনতে হবে, যেই ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়ে আমরা নন রেসিডেন্ট কাস্টমারকে কিন্তু আমরা ব্যাংকিং ফ্যাসিলিটি দেবো। সেই কারণেই এই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশে অফশোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে এই অফশোর ব্যাংকিং নিয়ে সর্বপ্রথম যেই
তখন আইন করে নাই, একটা এসআরও দিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম 1985-এ। সেই এসআরওতে আমরা কিন্তু এই প্রথম অফশোর ব্যাংকিং অপারেশন নিয়ে একটা কার্যক্রম বা একটা রেগুলেশন আমরা পেয়েছিলাম, যেটা 1985-এ স্টার্ট হয়েছিল। সেইটা হচ্ছে অফশোর ব্যাংকিং এর প্রথম রেগুলেশন, এবং সেখান থেকে কিন্তু অফশোর ব্যাংকিং, আজকে কিন্তু অফশোর ব্যাংকিং আইন হয়েছে বাংলাদেশে। তখন অফশোর ব্যাংকিং যে পারপাসে স্টার্ট করেছিল, আজকে কিন্তু আমরা সেই পারপাস থেকে অনেকটা সরে এসেছি, কারণ আমাদের ইকোনমি বড় হয়েছে, জিডিপির সাইজ বড় হয়েছে, আমাদের নিজের সক্ষমতা বেড়েছে, এবং আমাদের অফশোর ব্যাংকিং পারপাস এখন শুধু এটাইপ কোম্পানিকে সার্ভিস দেওয়া নয়, আমরা এখন অফশোর ব্যাংকিং এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা ফরেন কারেন্সি ডিপোজিট আমরা এলিউর করছি, ইনভাইট করছি, এবং আমরা সেরকম ফ্যাসিলিটি দিচ্ছি নন রেসিডেন্ট যারা আছে তাদেরকে বাংলাদেশের অফশোর ব্যাংকিং এর ফ্যাসিলিটি গুলো ইউটিলাইজ করার জন্য। তো আমি শুরুতে ব্যাকগ্রাউন্ডটা বললাম যে বাংলাদেশে অনশোর ব্যাংকিং আছে, এতগুলো ব্যাংক থাকার পরে অফশোর ব্যাংকিং কেন আসলো, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অফশোর ব্যাংকিং এর পৃথিবীর ইতিহাস কিন্তু, পৃথিবীতে অফশোর ব্যাংকিং অনেক আগে থেকে এসছে, এটা নিয়ে অনেক মিক্সড একটা আলোচনা আছে। তা আমরা যেটা, আমি যেটা আমার আমি যতটুকু অফশোর ব্যাংকিং নিয়ে কাজ করেছি অথবা অফশোর ব্যাংকিং নিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করেছি, আমি দেখলাম অফশোর ব্যাংকিংটা সবসময় বিদেশিদের কাছে, বিশেষ করে ইউরোপ বা ইউরোপ বেসড যেসব ইকোনমি আছে তাদের কাছে একটা ট্যাক্স হেভেন হিসাবে অফশোর ব্যাংকিংটা কিন্তু গৃহীত হয়েছে। যে আমরা ইউরোপে অনেক ধরনের, অনেক দেশে হাই ট্যাক্স, সেখানে অর্থ সম্পদ টাকা পয়সা রাখা কিন্তু ট্যাক্স কিন্তু অনেক উপরে, অনেক হাই, সেই কারণে এইসব দেশের লোকজন কিন্তু একটা ট্যাক্স হেভেন খোঁজে। আমি সোজা বাংলায় বলছি যে পৃথিবীর কোন কোন দেশের ট্যাক্স রেট কত, সেই কারণে অফশোর ব্যাংকিং যেখানে আছে সেখানে কিন্তু ট্যাক্স হ্যাভেন অথবা ট্যাক্স রিলেটেড ফ্লেক্সিবিলিটি থাকে, ট্যাক্স রিলেটেড কনসেশন থাকে। সেই কারণে পৃথিবীর বড় বড় দেশের ধনী ব্যক্তিরা বা বিভিন্ন কোম্পানি কিন্তু সেই রকম ট্যাক্স হ্যাভেন খোঁজে যেখানে কিন্তু ট্যাক্স ফ্রি অথবা লোয়ার ট্যাক্সেস ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে। সেই কারণে অফশোর ব্যাংকিং এই সুযোগটা দেয় বলে, এই সুযোগটা অফশোর ব্যাংকিং এ আছে বলে এই এই ক্যাপিটাল বা ধন সম্পদ বা অর্থ সম্পদ সবগুলো কিন্তু এই অফশোর ব্যাংকিং এর দিকে ধাবিত হয়, শুধু লোয়ার ট্যাক্স বা জিরো ট্যাক্স রেটের কারণে। বাংলাদেশে আমি সঙ্গত কারণে বলে রাখি, বাংলাদেশের নতুন যে আইন হয়েছে, এই আইনের মধ্যে কাউকেও যদি বাংলাদেশের অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি অ্যাভেল করে, বিশেষ করে ডিপোজিট রাখে বা বা কোনো ধরনের ল্যান্ডিং করে অফশোর ব্যাংকিং এর কাছে, সেই ল্যান্ডিং বা ডিপোজিট থেকে যে ইনকাম, সেই ইনকামটা কিন্তু বাংলাদেশের ট্যাক্স ফ্রি। আমাদের বাংলাদেশের অফশোর ব্যাংকিং এ আপনি যদি আপনি ডিপোজিট রাখেন বা কোনো নন রেসিডেন্ট যদি ডিপোজিট রাখে অথবা কোনো নন রেসিডেন্ট যদি অফশোর ব্যাংকিং কাছে ল্যান্ডিং করে, কোন একটা জুরিস্টিক অর্গানাইজেশন যদি অফশোর ব্যাংকিং যদি ল্যান্ডিং করে, সে ল্যান্ডিং থেকে প্রাপ্ত আয় কিন্তু ট্যাক্স ফ্রি। আমাদের এই সুযোগটা কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রিভেল করছে। তো আমরা আমরা ইউরোপ বা ইউরোপ বেসড যে ইকোনমি, সেখানে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইউরোপের বড় বড় ইকোনমির পাশে, বিশেষ করে দ্বীপ রাষ্ট্রে কিন্তু এইসব অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি, এবং সেখানে যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি বাট লোয়ার ট্যাক্স ফ্যাসিলিটি, যাতে করে সেখানে ফরেন কারেন্সি বা বড় বড় ক্যাপিটাল ফ্লাইট যেন সেখানে হয়, সেখানে এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারে। বাংলাদেশে অফশোর ব্যাংকিং আমরা শুরুতে বলেছি 85-এ আমরা শুরু করেছি। এরপরে আরেকটা যুগান্তকারী কাজ হয়েছে, সেটা হচ্ছে 2019 সালে আমরা অফশোর ব্যাংকিং আইন হওয়ার আগে অফশোর ব্যাংকিংটা আসলে 85-এর যেই এসআরওটা, সেই রেগুলেশনটা কিন্তু 2019-এ কিন্তু অনেকটা টাইম বিফিটিং হয়েছে। যুগের সাথে মিল রেখে আমাদের রেগুলেটর কিন্তু সেটাকে কিন্তু অনেকটা যুগোপযোগী করেছে। যে আমরা এতদিন পর্যন্ত অফশোর ব্যাংকিং চলতো, আমরা জানতাম যে অফশোর ব্যাংকিংটা চলবে শুধু ইপিজেড টেরিটরির ভিতরে, নন টেরিফ এরিয়ার ভেতরে। আমরা অফশোর ব্যাংকিং বলতেই কিন্তু এখন অনেকের ধারণা আছে অফশোর ব্যাংকিংটা এস্টাবলিশড হবে ইপিজেড এর ভিতরে, অফশোর ব্যাংকিং ইপিজেড ছাড়া বাইরে কোথাও হতে পারবে না। কিন্তু 2019-এর পরে এবং বর্তমান আইনের মধ্যে এটা কিন্তু অফশোর ব্যাংকিং এর এখন কোনো কোনো এই জিওগ্রাফিক্যাল ইয়ে নাই, মানে অবস্থান এখানেই করতে হবে, এটা আপনার কমার্শিয়াল এরিয়াতে করতে হবে, এইটা যে ইপিজেড এর ভিতরে করতে হবে, ইপিজেড এর পাশে করতে হবে, বেবজা থেকে বেজা থেকে
বা হাইটেক পার্ক অথরিটি থেকে পারমিশন নিয়ে করতে হবে, এরকম কোনো এখন রেগুলেশন নাই। অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি আপনি বাংলাদেশে যেই কোনো জায়গায়, যেই কোনো পটেনশিয়াল এরিয়াতে, যদি ব্যাংক যদি মনে করে ব্যাংকের ব্রাঞ্চ যেরকম একটা সুইটেবল কমার্শিয়ালি ভায়াবল জায়গায় যখন এই ব্রাঞ্চগুলো করে, অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিটাও কিন্তু ব্যাংকগুলো কিন্তু সেরকম জায়গায় করতে পারে। এটা নিয়ে ইরেসপেক্টিভ অফ জিওগ্রাফিক্যাল লোকেশন আমরা কিন্তু এটা বাংলাদেশে এটা কিন্তু এখন অ্যালাউড। এখন ইপিজেড কেন্দ্রিক অর্থনীতিকে সাপোর্ট দেওয়া থেকে বের হয়ে আমরা কিন্তু সার্বিকভাবে এখন শুধু আমরা রেসিডেন্ট বাংলাদেশিকেও কিন্তু আমরা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে সেই ফ্যাসিলিটিটা দেওয়া শুরু করেছি, এবং নন রেসিডেন্টরা আমাদের সেই ফ্যাসিলিটি নিচ্ছে। আমাদের অফশোর ব্যাংকিং এর মূল জিনিসটা হচ্ছে আমাদের ডিপোজিট কেন্দ্রিক যেই আমাদের সোর্স অফ ডিপোজিট, সেটা হচ্ছে নন রেসিডেন্ট। কারণ নন রেসিডেন্টটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা জানেন কিছুদিন আগে বাংলাদেশের ব্যাংকগুলোর লিডিং ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরস এবং হাই অফিসিয়ালসরা কিন্তু আমেরিকা, ইউরোপ ভিজিট করেছে, সিঙ্গাপুরে গিয়েছে। সেখানে বাংলাদেশে যেসব নন রেসিডেন্ট আছে তাদের কাছে ইনভিটেশনটা পৌঁছে দিয়েছে, এবং বাংলাদেশের অফশোর ব্যাংকিং এর বর্তমান আইনে যেসব ফ্যাসিলিটি গুলো দেওয়া হয়েছে সেগুলো তাদের সাথে শেয়ার করেছেন। বিশেষ করে বাংলাদেশি যারা বিদেশে আছে, যাদের বিদেশে প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি আছে যাদের হাতে, তাদেরকে আমরা কিন্তু ইনভিটেশন দিয়ে এসেছি আমরা বাংলাদেশের ব্যাংকিং ফ্যাসিলিটি, অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিতে যেন এই তাদের ডিপোজিট বা ফরেন কারেন্সিটা এখানে রাখা হয়। এবং আমরা অফশোর ব্যাংকিং কিন্তু এখন কিন্তু খুবই লুক্রেটিভ এবং খুবই হেলদি রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা অফার করছি, এবং যেটা মোর দেন 8%। বাংলাদেশে এটা কিন্তু হিউজ। একসময় ফরেন কারেন্সি অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্টে দেওয়া হতো না, পরবর্তীতে এটা 1%, 2%, 3%, কিন্তু বর্তমানে আমরা 8% প্লাস কিন্তু কিছু কিছু ব্যাংক 8.5% পর্যন্ত আমাদের অফশোর ব্যাংকিং এ ডিপোজিট রিলেটেড বা বরোইং রিলেটেড ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। এবং এটা দিয়ে সুবিধা হচ্ছে, আমাদের অনেকগুলো সুবিধা আছে যেটা আমরা একটার পর একটা আলোচনা করব। আমরা শুধু অফশোর ব্যাংকিং হিস্ট্রি নিয়ে কথা বলছি। লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা হয়েছে অফশোর ব্যাংকিং আইন, সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমরা এইভাবে বাংলাদেশে 85 থেকে শুরু করে আজকে 2024 পর্যন্ত অফশোর ব্যাংকিং কিন্তু এইভাবে সিকোয়েন্সিয়ালি আসছে। আমাদের 1985 যেটা উদ্দেশ্য ছিল ইপিজেড কেন্দ্রিক নন রেসিডেন্টকে সাপোর্ট দেওয়া, বর্তমানে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে চলে আসছি। 2024 সালে এসে আমরা অফশোর ব্যাংকিং চিন্তা করছি এখন দেশের বাইরে থেকে ডিপোজিট নেওয়া এবং দেশের বাইরে ল্যান্ডিং করা। অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিতে আমি বাংলাদেশি রেসিডেন্ট, আমি অফশোর ব্যাংকিং এর ফ্যাসিলিটি আমি অ্যাভেল করতে পারবো না ইন্ডিভিজুয়ালি। আমি যদি কোনো আমার নন রেসিডেন্ট কারোর সাথে আমার একটা অ্যালাইনমেন্ট থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে আমি তার পক্ষ হয়ে বাংলাদেশে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টটা আমরা স্টার্ট করতে পারবো। আমি সে আলোচনা পরে আসবো। আমার কথা হচ্ছে যে অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিতে কেন অ্যাভেল করবে। সিম্পল কথা হচ্ছে যে অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিতে এই যে এবার যে আইনটা হলো, সে আইনের প্রমালগেশনের সাথে আমি কিছুটা জড়িত ছিলাম। আমি সেখানে আমার কাছে প্রথম জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশে কেমন অফশোর ব্যাংকিং করা উচিত। আমি শুরুতেই বলেছি অফশোর ব্যাংকিংটা এমন হওয়া উচিত যে কেউ এখানে টাকা রাখলে সেজন্য নিরাপদ বোধ করে, সোর্স অফ ইনকাম যেন জানতে চাওয়া না হয়। আমি কোত্থেকে টাকা এনেছি এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার অফশোর ব্যাংকিং উদ্দেশ্য হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানো, ফরেন কারেন্সি বাফার বাড়ানো। তো যদি আমার ফরেন কারেন্সি আনতে হয়, তাহলে আমি যদি চিন্তা করি এটা আতপ চাল নাকি সিদ্ধ চাল, তাহলে কিন্তু কেউ এখানে টাকা রাখবেন। আমাদের কথায় আছে ভিক্ষার চাল কাড়া আকার। আমার কথা হচ্ছে যে আপনার উদ্দেশ্য হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানো, ফরেন কারেন্সি আনা, একটা ফরেন কারেন্সি উইন্ডো ক্রিয়েট করা টু দ্য রিজার্ভ অফ দ্য ইকোনমি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হবে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানো। এবং এখানে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে প্রাইভেসি বা সিক্রেসি মেনটেন করতে হবে। যে আমাদের দেশে কিছুদিন পর ব্যাংকে একটা চিঠি আসে যে অমুকের অ্যাকাউন্টে কত টাকা আছে। হ্যাঁ, এটা মানি লন্ডারিং কনটেক্সট থেকে, ফাইন্যান্সিয়াল ক্রাইম কনটেক্সট থেকে রেগুলেটর করতেই পারে, এটা রেগুলেটররা করুক বা যুগ যুগ ধরে করবে। কিন্তু অফশোর ব্যাংকিং যদি আপনি স্ট্রং করতে চান, অফশোর ব্যাংকিং যদি আপনি লুক্রেটিভ করতে চান, অফশোর ব্যাংকিং যদি লাইভলি করতে চান, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে যদি ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াতে চান, তাহলে আনডাউটেডলি আপনাকে কিন্তু সেখানে অবশ্যই একটা ট্যাক্স হ্যাভেন করার আগে আপনাকে সিক্রেসি মেনটেন করতে হবে। আপনি ট্যাক্স হ্যাভেন করার আগে, ফরেন কারেন্সি হ্যাভেন করার আগে আপনাকে যারা ফরেন কারেন্সি হোল্ডার তাদেরকে কম্পোর্ট দিতে হবে, তুমি এখানে যে ডিপোজিট রাখবা, তোমার ফরেন কারেন্সি রাখবা, তোমার সম্পদ রাখবা, এই সম্পদটা আমরা হাইলি সিক্রেসি আমরা মেনটেন করব। এই অ্যাসুরেন্স আমাদেরকে দিতে হবে। আমাদের আইনে কিন্তু সেটা আছে। আমাদের বাংলাদেশে
ব্যাংকে আপনি আজকে যে টাকা রাখছেন ডিপোজিট হিসাবে, সেই টাকা কিন্তু দিন দিন কিন্তু মুদ্রাস্ফীতি এই টাকাটা কিন্তু ডিকেইং করছে, ক্ষয় করে ফেলছে। কিন্তু অফশোর ব্যাংকিং এ আপনি ফরেন কারেন্সি রাখবেন, যেই কারেন্সিতে ইনফ্লেশন কম, সেই কারেন্সিতেই যদি আপনি ফরেন কারেন্সি রাখেন, তাহলে আপনার অ্যাসেট প্রোটেকশন, আপনার সম্পদ প্রোটেক্টেড থাকবে। আপনার সম্পদ মুদ্রাস্ফীতি জনিত কোনো ধরনের হার্ম থেকে আপনি নিজেকে লোকাল কারেন্সি থেকে অনেক বেশি সেফ রাখতে পারবেন। এখানে কারেন্সি ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে যে অফশোর ব্যাংকিং এ আপনি যদি ফান্ড রাখেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ফান্ডটাকে আপনি এখান থেকে আউটওয়ার্ড রেমিটেন্স করতে পারবেন। বাংলাদেশে আপনি একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করেন, আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ফরেন কারেন্সি যদি আপনার ছেলে লন্ডন পড়ালেখা করে, অস্ট্রেলিয়াতে পড়ালেখা করে, আপনি যদি পাঠাতে চান, এখানে আমাদের ফরেন কারেন্সির রেগুলেশন আছে, কিন্তু অপারেটর যারা তারা কিন্তু ফরেন কারেন্সি নিয়ে কিন্তু তাদের মধ্যে অ্যাম্বিগুইটি ধোঁয়াশা কাজ করে, এবং ফরেন কারেন্সি রুলস রেগুলেশন নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আনস্কিলনেস আছে। সেই কারণে আমরা কিন্তু এই আমাদের লোকাল ব্যাংকগুলো থেকে কারেন্সি ডাইভার্সিফিকেশন বা কারেন্সি আউটওয়ার্ড রেমিটেন্স আমরা করা কিন্তু আমাদের জন্য টাফ। কিন্তু অফশোর ব্যাংকিং এ কিন্তু যখন একজন ডিপোজিটর তার ডিপোজিট এবং তার আর্নিংস যে কোনো সময় যে কোনো দেশে উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি পারমিশন ফ্রম দ্য রেগুলেটর এখান থেকে মুভ করতে পারে। অফশোর ব্যাংকিং থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ এটা একটা অফশোর ব্যাংকিং মানে একটা রেগুলেশন। রেগুলেটর কোনোভাবে আপনাকে আপনাকে কোনো ধরনের কোশ্চেন করবে না টু মুভ দ্য ফান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই জন্য অফশোর ব্যাংকিংটা অনেক বেশি জনপ্রিয়। এবং অফশোর ব্যাংকিং যদি সত্যিকার অর্থে এইসব বিষয়গুলো যদি মেনটেন করে যদি পরিচালিত হয়, বিশেষ করে বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশে ফরেন কারেন্সি বাপার হবে থ্রু এই অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি। অফশোর ব্যাংকিং এর রিস্কও আছে। আমার শুরুতে আমাদের প্রধান অতিথি খুব সুন্দর করে বলেছেন যে অফশোর ব্যাংকিং অনেকগুলো রিস্ক আছে। এখন অফশোর ব্যাংকিং যেই রিস্কের কথা আমরা বিশেষ করে ইউরোপ বা দেশের বাইরের কোনো অফশোর ব্যাংকিং এ আমরা শুনে থাকি, সেই রিস্ক গুলো কিন্তু আমাদের দেশে ওইভাবে এখনো পর্যন্ত আমরা কিন্তু ফেস করিনি, বা আমাদের সাথে এরকম আমাদের জন্য এরকম কোনো কিছু বিষয় আসেনি। সেই কারণে এখানে এখনো পর্যন্ত আমরা ডিপোজিট বেসড ফরেন কারেন্সি বাফার বা হোল্ডিংস হিসাবে আমরা ফরেন অফশোর ব্যাংকিং নিচ্ছি। কিন্তু রিস্ক ডেট বলতে সেটা হচ্ছে যে অফশোর ব্যাংকিং যখন ল্যান্ডিং করতে যাবে টু দ্য নন রেসিডেন্ট বা টু দি বড়োয়ার আউটসাইড বাংলাদেশ, তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু নন পেমেন্ট রিস্ক, কাউন্টার পার্টি রিস্ক আমরা ফেস করতে পারি। এই জন্য বাংলাদেশের অনশোর ব্যাংকিং এর ক্ষেত্রেও যদি নন রেসিডেন্ট বা দেশের বাইরে কাউকে যখন ল্যান্ডিং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই এন্ড থেকে কাউন্টার গ্যারান্টি অথবা ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি এইসব এইসব এই সিকিউরিটাইজেশন গুলো আমরা মেনটেন করি। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো কখনো বিজনেস ফ্রেন্ডলি না। কারণ আপনি বাংলাদেশে লোন নেবেন, আপনি ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি যদি বাংলাদেশে আনতে হয়, তাহলে আমি লোন নিব কেন? আমি সেই ফরেন কারেন্সি দিয়েও তো আমি আমার কাজ করতে পারবো। এইসব বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত এগুলো থাকার অর্থ হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অফশোর ব্যাংকিংটাকে নিচ্ছি টু এলিউ দ্য ডিপোজিট, টু আর্ন দ্য ডিপোজিট, অর্থাৎ ডিপোজিট বা ফরেন কারেন্সি আনার ব্যাপারে আমরা অফশোর ব্যাংকিংকে এখনো পর্যন্ত সেই পর্যায়ে রেখেছি। আমরা অফশোর ব্যাংকিংটা কাকে সেবা দিব এটা একটু বোঝার জন্য আমাদেরকে কিছু কিছু আমি শুরুতেই বলেছি যে নন রেসিডেন্টকে শুধু আমরা সেবাটা দিব। এখন আসেন নন রেসিডেন্ট বলতে কারা কারা, কাদেরকে ফরেন এক্সচেঞ্জ বা অফশোর ব্যাংকিং রেগুলেশন থেকে আমরা সার্ভিস দিব, কারা নন রেসিডেন্ট এবং কারা অফশোর ব্যাংকিং এর কাস্টমার হতে পারবে, আমাদের লোকাল রেগুলেশন কি বলে সেগুলো নিয়ে আমরা একটু দেখি। আমাদের অফশোর ব্যাংকিং আইন বা অফশোর ব্যাংকিং যে রেগুলেশন আছে বা রুলস আছে, অপারেশনাল প্রসিডিউর আছে, সেখানে আমরা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটকে আমরা ডিবিইউ বলছি। যেমন মনে করেন যে প্রাইম ব্যাংক বা ব্যাংক এশিয়ার ডোমেস্টিক একটা ইউনিট, তারা অফশোর ব্যাংকিং থেকে লোন নেয়। কিভাবে লোন নেয়? ইউপাস এলসির মাধ্যমে। সেটা কিরকম? ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে, সেই ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটের একটা ডেফার্ড বা ইউজেন্স এলসি বা বাকিতে যে এলসি বা সাপ্লাইয়ার্স ক্রেডিট, এরকম কোন ধরনের অ্যাকসেপ্টেন্স লাইবিলিটির উপরে ব্যাংক যখন অ্যাকসেপ্টেন্স দেয়, সেই অ্যাকসেপ্টেন্সের এগেইনস্ট অফশোর ব্যাংকিং কিন্তু ফাইন্যান্স করে, যেটাকে আমরা বলছি বায়ার্স ক্রেডিট। বায়ার লোনটা দিয়ে দিচ্ছে, বায়ারকে লোনটা দিয়ে দিচ্ছে, বায়ার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট টু দি অফশোর ব্যাংকিং। আমরা অফশোর ব্যাংকিং যে শুধু নন রেসিডেন্টকে সার্ভিস দিবে, এটা হচ্ছে 99% ক্ষেত্রে এটা হচ্ছে রেগুলেশন।
কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে, যেহেতু অফশোর ব্যাংকিং আমাদের এখনো পর্যন্ত ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর একটা টুলস, সেই কারণে আমি যে শুধু ডিপোজিট নেব, ডিপোজিট গুলো আমি ইনভেস্ট করব কোথায়? আমাকে তো ডিপোজিট আনছে, তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে ডিপোজিটরকে, অথবা আমি যে বড় করছি ফরেন কারেন্সি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ব্যাংক বা ব্যক্তি থেকে, তাহলে আমি যে ডিপোজিট গুলো আমাকে যদি কোথাও ইনভেস্ট না করি, তাহলে আমি সেখানে ওই ডিপোজিট এগেনস্ট ইন্টারেস্ট ইনকাম তাদেরকে কিভাবে দিব? সেই জন্য আমাদের একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে রেসিডেন্টকেও কিন্তু আমরা অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি দিতে পারি। সেটা কিরকম? আমরা এলসির এগেনস্টে ফাইন্যান্স করতে পারি, লোকাল এক্সপোর্ট বিল ডিসকাউন্ট। ব্যাংকিং ইউনিটকে ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট ইজ ওয়ান অফ দ্য কাস্টমার অফ দি অফশোর ব্যাংকিং ইউনিট, এটা এক্সেপশন। ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট কিন্তু নন রেসিডেন্টদের কাতারে পড়ে না। তারপরেও যেহেতু এটা এক্সেপশন, সেই কারণে আমরা আলোচনা করছি। ইকোনমিক জোন, আমরা জানি বাংলাদেশের ইপিজেড, ইকোনমিক জোন, হাইটেক পার্ক, এগুলো হচ্ছে নন টেরিফ এরিয়া। এই সব টেরিটরির ভিতরে যখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ট্রানজাকশন করি, ইন্টারন্যাশনাল ট্রেড করি, হংকং সিঙ্গাপুরের সাথে যেই রেগুলেশন, তাদের সাথে আমরা যখন ব্যাংকিং ফ্যাসিলিটি বা দেই, একই রেগুলেশন। কিন্তু অর্থাৎ ইপিজেড এর ভিতরটা কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সট থেকে সেটা কিন্তু বিদেশ। এক্সপোর্ট প্রসেসিং জোন বলতে আমরা বুঝি ইকোনমিক জোন, যেটা আমাদের 2010 সালে আইন হয়েছে। আমাদের দেশে 100টা ইকোনমিক জোন হবে, সেখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে। এক্সপোর্ট প্রসেসিং জোন হবে, সেখানে কিন্তু অলরেডি 1980 থেকে শুরু হয়েছে। হাইটেক পার্ক আছে, যেখানে আইটি রিলেটেড ইন্ডাস্ট্রিকে বুম করার জন্য, বুস্টিং করার জন্য আমাদের হাইটেক পার্ক করা হয়েছে বাংলাদেশে, এটা আইন আছে। জুরিস্টিক পার্সন বলতে আমরা যেটা বুঝছি, অর্থাৎ লিগাল এন্টিটি গুলো, যেসব এন্টিটি তাদের জন্ম থেকে লিগাল বেসিস, লিগাল এন্টিটি, লিগাল ফ্রেমওয়ার্ক মেনটেন করে যেসব এন্টারপ্রাইজেস গুলো জন্ম হয়েছে, ব্যবসা করে, তাদেরকে আমরা জুরিস্টিক পার্সন বলছি। আর বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের কনটেক্সট থেকে এখানে একটা টার্মস ইউজ করা হয়েছে পার্সন। পার্সন কারা? পার্সন বলতে আমরা শুধু ব্যক্তিকে বুঝাবো না, আমরা বুঝবো পার্টনারশিপ ফার্ম, বা কোনো ইন্ডিভিজুয়ালকে, কোনো কোম্পানিকে, কোনো অ্যাসোসিয়েশনকে, অথবা কোনো ধরনের কোনো এজেন্সিকে, যারা বাংলাদেশে লিয়াজ অফিস, বিভিন্ন ধরনের অফিস গুলো আছে, সেই কনটেক্সট থেকে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সট থেকে তাদেরকে পার্সন বলা হয়েছে। আমি এই টার্মস গুলো কেন আলোচনা করছি? শুধু আমরা একটা জায়গায় যাওয়ার জন্য যে অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি কারা অ্যাভেল করতে পারে, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। আবার পার্সন রেসিডেন্ট ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সট থেকে একটা, যে কোনো বিদেশি বাংলাদেশে যদি একটানা 6 মাস বা তারও বেশি থাকে, তাহলে সেই কিন্তু বিদেশি বা নন রেসিডেন্ট হলেও বাংলাদেশের আইন অনুযায়ী সেই কিন্তু রেসিডেন্ট। আবার বাংলাদেশে যদি কেউ যদি একটা ভ্যালিড ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, এবং আপনার 6 মাসের ওয়ার্ক পারমিট থাকলেই কিন্তু সে কিন্তু বাংলাদেশের আইনে কিন্তু রেসিডেন্ট। রেসিডেন্ট আর কারা কারা? বাংলাদেশে যাদের প্লেস অফ বিজনেস আছে তারা। আবার বাংলাদেশি কেউ যদি দেশের বাইরে যদি ডেপুটেশনে কাজ করে, যেমন প্রাইম ব্যাংকের আমাদের হংকং একটা ব্রাঞ্চ আছে, প্রাইম ব্যাংক, আমি যদি প্রাইম ব্যাংক হংকং ব্রাঞ্চে যদি আমার পোস্টিং হয়, আমি যদিও বা দেশের বাইরে থাকবো, কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সট থেকে আমি কিন্তু রেসিডেন্ট, কারণ আমার স্যালারি হয় টাকায়, আমার স্যালারি হয় ঢাকায়। অতএব যদিও বা আমি প্রেষণে প্রাইম ব্যাংকের এমপ্লয়ি হিসেবে কাজ করছি, কিন্তু আমার ভাই যদি দুবাই থাকে, সে যদি ফরেন কারেন্সি আর্ন করে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সট থেকে সে কিন্তু নন রেসিডেন্ট। আবার প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন আছে বাংলাদেশে, সেখানেও এ টাইপ, বি টাইপ, সি টাইপ, রেসিডেন্ট, নন রেসিডেন্ট কাস্টমার আছে। অফশোর ব্যাংকিং, অফশোর ব্যাংকিং ডিভিশন, অফশোর ব্যাংকিং ইউনিট। কারণ বাংলাদেশে অফশোর ব্যাংকিং ডিভিশন এবং ইউনিট, আগে কিন্তু অফশোর ব্যাংকিং ইউনিট ছিল, এখন বলেছে যে রেগুলেটর বলেছে অফশোর ব্যাংকিং ইউনিট মানে ব্রাঞ্চ, অথবা ব্রাঞ্চের ভিতরে ছোট একটা ডেস্ক। আবার অফশোর ব্যাংকিং ডিভিশন হচ্ছে হেড অফিস বেসড ডিসিশন মেকার, যারা পুরো অফশোর ব্যাংকিং ইউনিটকে কিন্তু অ্যাডমিনিস্টার করবে, তাদেরকে বলছি আমরা অফশোর ব্যাংকিং ডিভিশন। ডিভিশন কাজ করবে হেড অফিসে, আর অফশোর ব্যাংকিং ইউনিট কাজ করবে মাস লেভেলে, যাতে করে ব্যাংকিং ফ্যাসিলিটি, অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি দিতে পারে। এখন আমি আসছি অফশোর ব্যাংকিং এ কারা কাজ করতে পারবে। শুরুতে আমি বলি, এ টাইপ কোম্পানি যারা আছে, এগুলো 100% ফরেন ওন কোম্পানি, তাদের 100% ইকুইটি হচ্ছে ফরেন ইকুইটি, তারা কিন্তু নির্দ্বিধায় অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি বাংলাদেশে নিতে পারবে। আমরা যেরকম অনশোরে ল্যান্ডিং, বরোইং করে থাকি, ডিপোজিট রাখি, কোনো ব্যাংক থেকে লোন নেই, সেই ক্ষেত্রে এ টাইপ কোম্পানি উইদাউট এনি রেগুলেটরি পারমিশন অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি নিতে পারবে। এটা একদম সিম্পল কথা, স্ট্রেট মেসেজ, যে ইপিজেড, ইকোনমিক জোন, হাইটেক পার্কে
যাদের 100% ফরেন ওন কোম্পানি, ফরেন ইকুইটি 100% যাদের, তারা সব ধরনের ফ্যাসিলিটি অফশোর ব্যাংকিং থেকে নিতে পারবে, ডিপোজিট এবং ল্যান্ডিং। আর বাকি যারা আছে, বাকি বি টাইপ বা সি টাইপ, বি টাইপ কোম্পানি যাদেরকে আমরা বলছি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, আর সি টাইপ যাদেরকে বলছি আমরা 100% লোকাল ওন কোম্পানি, তারা অফশোর ব্যাংকিং থেকে ফ্যাসিলিটি নিতে পারবে। কিভাবে নিতে পারবে? এর আগে একটা ক্লাসে আমরা ফরেন বরোইং নিয়ে কথা বলেছিলাম, যে বাংলাদেশে বসে আপনি দেশের বাইরের কোনো ব্যাংক থেকে ফরেন কারেন্সি বড় করতে যে রেগুলেশন, এরাও কিন্তু দেশের টেরিটরির ভিতরে থেকে অফশোর ব্যাংকিং থেকে ফরেন কারেন্সি বড় করতে যে সেই একই রেগুলেশন মেনটেন করতে হবে। রেগুলেশন গুলো কি? বাংলাদেশের শর্ট টার্ম বরোইং এর জন্য কোনো ধরনের পারমিশন লাগে না, কিন্তু মিডিয়াম বা লং টার্ম বা মোর দেন 1 ইয়ার টেনরের কোনো যদি আপনি বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে রেগুলেটরের পারমিশন নিয়ে তারপরে ফরেন কারেন্সি বড় করতে হবে। এবং এদের ক্ষেত্রেও তাই বি এবং সি টাইপ কোম্পানি যদি ফরেন কারেন্সি বড় করতে হয়, তাহলে আমাদেরকে এই রেগুলেশন মেনটেন করেই তারপরে বরোইংসটা করতে হবে। এবং এটা গেলো এ টাইপ কোম্পানি কনটেক্সট থেকে, বা বি টাইপ কোম্পানি কনটেক্সট থেকে, অথবা সি টাইপ কোম্পানি কনটেক্সট থেকে। ওই জুরিস্টিক পার্সন নট রেসিডেন্ট ইন বাংলাদেশ, যেমন লন্ডনের কেউ বাংলাদেশে অফশোর ব্যাংকিং এ ফ্যাসিলিটি নিতে চায়। এখন লন্ডনে বসে আপনি কি ফ্যাসিলিটি নেবেন? আপনি লন্ডন বসে, আমি ওই লন্ডনের ওই নন রেসিডেন্ট বা লন্ডনের কোনো এন্টারপ্রাইজেস, কোনো বিজনেস হাউস যাদেরকে আমরা বলছি জুরিস্টিক পার্সন, তারা বাংলাদেশের অফশোর ব্যাংকিং এ ডিপোজিট দিতে পারবে, আমরা তাদের কাছ থেকে ডিপোজিট নিতে পারবো অথবা বড় করতে পারবো। অত ডিপোজিট হিসেবে রাখতে পারে অথবা লোন দিতে পারে অফশোর ব্যাংকিং কে। লোন অ্যাডভান্স যদি তাকে সে যদি বাংলাদেশে অফশোর ব্যাংকিং থেকে লোন নিতে হয়, তাহলে আমরা কিন্তু সেই ধরনের লোন দিতে হলে আমাদের রেগুলেটর পারমিশন নিয়ে লোন দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে জুরিস্টিক পার্সন যারা আছে দেশের বাইরের কোনো এন্টারপ্রাইজেস, বিদেশি, যেরকম বাংলাদেশি অনেক লোক সুইস ব্যাংকে টাকা রাখে, সেই ক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু আপনি সুইস ব্যাংকের মতো কিন্তু টাকা রাখতে পারবেন, বিদেশি কেউ যদি বাংলাদেশে অফশোর ব্যাংকিংটা যদি অ্যাভেল করতে চায়। কিন্তু সুইস ব্যাংক থেকে লোন নিয়েছি এরকম কোনো কথা শোনা যায় না। সুইস ব্যাংকে আমি ডিপোজিট রেখেছি, আমার অর্থ রেখেছি, এটা শোনা যায়। ঠিক বাংলাদেশের অফশোর ব্যাংকিং কনটেক্সটটাও এরকম। আমি বাংলাদেশের অফশোর ব্যাংকিং আপনি ডিপোজিট রাখতে পারবেন, আমাকে আপনি ধার দিতে পারবেন, কারো কোনো পারমিশন লাগবে না। কিন্তু আপনি যখন আমার থেকে বড় করতে চাইবেন লন্ডন বসে, হংকং বসে, সিঙ্গাপুর বসে, তাহলে আমার কিন্তু রেগুলেটর আমাকে কিন্তু অ্যালাউ করতে হবে যে এই ক্ষেত্রে আমি দেশের বাইরে এই ল্যান্ডিংটা আমরা করবো কিনা। কারণ আমাদের অফশোর ব্যাংকিং এর মূল উদ্দেশ্য হচ্ছে রিজার্ভ বাড়ানো, ফরেন কারেন্সিকে ইনভাইট করা, ফরেন কারেন্সি ইনফিউজ করা, ফরেন কারেন্সি দেশের ভিতরে ঢোকানো থ্রু অফশোর ব্যাংকিং। সেই ক্ষেত্রে ল্যান্ডিংটা আমি যদি খুব অ্যাগ্রেসিভলি চলে যাই, তাহলে কিন্তু আমার কিন্তু ফরেন অফশোর ব্যাংকিং এর যে মূল উদ্দেশ্য এখনো পর্যন্ত বাংলাদেশের, সেটা কিন্তু সার্ভ করা হয় না। এই জন্য আমরা ডিপোজিট বা বরোইং নির্ভর, কিন্তু আমরা কিন্তু ল্যান্ডিংটাকে কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট ওয়েতে কিন্তু আমরা মেনটেন করি। বাংলাদেশে রেসিডেন্ট পার্সন যারা আছে, রেসিডেন্ট পার্সন বলতে আমিও রেসিডেন্ট, একটা বাইডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অ্যাপ্রুভড বা রেজিস্টার্ড কোন কোম্পানি, একটা বাংলাদেশি কোম্পানি বিএসআরএম, কেএসআরএম, বসুন্ধরা, আকিস গ্রুপ, এরা কি অফশোর থেকে কোনো ফ্যাসিলিটি নিতে পারবে? এরা তো বাংলাদেশি কোম্পানি, এটা তো রেসিডেন্ট কোম্পানি। এদের জন্য কিন্তু এক্সেপশন আছে। আমি যে কথাটা বলেছি, এরা যখন তাদের ইন্টারন্যাশনাল ট্রেড করবে, এরা যখন এইসব এন্টারপ্রাইজেস গুলো যখন লোয়ার রেটে ফরেন কারেন্সি লোন অ্যাভেল করতে চাইবে, সেই ক্ষেত্রে অফশোর ব্যাংকিং এর একটা বেস্ট সোর্স। আমাদের দেশে ব্যাংকের বাইরে ফরেন কারেন্সি সোর্সিং দুই রকম আমরা পাই। একটা হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংক এক্সপোর্টারদের দিয়ে থাকে, আর একটা হচ্ছে অফশোর ব্যাংকিং। যদিও অফশোর ব্যাংকিং এর রেট অফ ইন্টারেস্টটা কিন্তু এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড থেকে কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, আর আমাদের অফশোর ব্যাংকিং থেকে ল্যান্ডিংটা কিন্তু আর একটু বেশি। অতএব যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা যেহেতু খুব লিমিটেড, এখন $5 বিলিয়ন মতো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অফশোর ব্যাংকিং কিন্তু এখন প্রায় অনেক প্রায় $68 বিলিয়ন মতো আমাদের ফরেন কারেন্সি অফশোর ব্যাংকিং আছে। বিভিন্ন ব্যাংক কিন্তু এটা বড় করে রেখেছে, বিভিন্ন ভাবে ইনভেস্ট করেছে। অতএব যদিও বা রেট অফ ইন্টারেস্ট ইডিএফ থেকে বেশি, বাট এটা কিন্তু অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে
যারা কিন্তু বায়ার্স ক্রেডিট নিতে চায়। বায়ার্স ক্রেডিটটা খুবই একটা ইজিয়ার এবং খুবই ফ্লেক্সিবল ট্রেড ফাইন্যান্স মেকানিজম, যেটা আমরা কিন্তু অফশোর ব্যাংকিং কিন্তু সিন্স 2010 থেকে কিন্তু সাপোর্টটা দিয়ে যাচ্ছে। 2010 থেকে কিন্তু বাংলাদেশে বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিট এবং বায়ার্স ক্রেডিট ফ্যাসিলিটি অফশোর থেকে নেওয়া কিন্তু শুরু হয়েছে, এবং এটা কিন্তু বুমিং। এবং এটা করতে যে এক একটা ব্যাংকের ব্যালেন্স শিট সাইজ প্রায় অনেকগুলো, প্রায় লিডিং অনেকগুলো ব্যাংকের ব্যালেন্স শিট সাইজ প্রায় 300 বা $350 বিলিয়ন হয়ে গেছে। অতএব আমরা দুই জায়গায়, আমি সংক্ষেপে একটু বলি, আমরা দুই জায়গায় অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিটা আমরা নিতে পারি বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য। একটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট, র মেটেরিয়াল ইম্পোর্ট, কমার্শিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি পাওয়া যাবে না। কমার্শিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি পাওয়া যাবে না। শুধু ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে মানে ইউজেন্স বেসিসে ইম্পোর্ট করার জন্য যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, ক্যাপিটাল মেশিনারি, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, ওই সব ক্ষেত্রে কিন্তু অফশোর ব্যাংকিং থেকে আমরা বায়ার্স ক্রেডিট নিতে পারি। অনেক সময় সাপ্লায়ার্স ক্রেডিট দিতে গেলে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, যেটা আমি $100 দিয়ে কিনতে পারবো সাপ্লায়ার্স ক্রেডিটে, আমি অফশোর ব্যাংকিং থেকে যদি সাইটে পেমেন্ট করি বা বায়ার্স ক্রেডিট নিয়ে যদি অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিটা আমি অ্যাভেল করি, সেই সেই র মেটেরিয়ালস বা সেই পণ্যের দাম হবে কিন্তু আরো অনেক কম। সেই জন্য অফশোর ব্যাংকিং কিন্তু একটা বড় ধরনের ফ্যাসিলিটি এখানে অফার করছে টু মিনিমাইজ দ্য ট্রেড কস্ট। আরেকটা জিনিস আমরা অফশোর ব্যাংকিং রেসিডেন্টকে সাপোর্ট দিই এক্সেপশনালি, সেটা হচ্ছে যে এক্সপোর্ট বিল ডিসকাউন্টিং। যেসব এক্সপোর্টাররা এক্সপোর্ট করার পরে তাদের ফরেন কারেন্সি প্রয়োজন পড়ে, আমরা আমাদের ব্যাংকগুলোতে এক্সপোর্ট করার পরে যে ডকুমেন্টটা আমরা ব্যাংকে দিয়ে থাকি, সেই এক্সপোর্ট ডকুমেন্টটা ডিসকাউন্ট বা এই এক্সপোর্টটাকে ডকুমেন্টের এগেইনস্টে লোন দেয় লোকাল ব্যাংক বাংলা টাকায়। বাংলা টাকায় লোন নিলে একজন এক্সপোর্টারে কিন্তু পারপাস সার্ভ হয় না, কেননা একজন এক্সপোর্টারে কিন্তু যেরকম ফরেন কারেন্সি রিসিভেবল থাকে, তার ফরেন কারেন্সি পেয়েবলস থাকে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট বিল ডিসকাউন্ট করার টাকায়, ওই টাকা দিয়ে আবার কিন্তু আপনাকে ডলার কিনতে হবে, ফরেন কারেন্সি কিনতে হবে, তাহলে ফ্লাকচুয়েটিং ইকোনমিক এনভায়রনমেন্টে ফরেন কারেন্সি কেনার টাকা দিয়ে এটা অনেক বেশি কস্টলি ফর দ্য এক্সপোর্টার কাম ইম্পোর্টার। সেই কারণে যদি আপনি এক্সপোর্ট বিলটা যদি টাকায় ডিসকাউন্ট না করে, টাকায় পারচেজ না করে, আপনি যদি ডলারে বা ফরেন কারেন্সিতে পারচেজ বা ডিসকাউন্ট করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে, কারণ আপনি আপনার রিসিভেবলের ডিসকাউন্টেড অ্যামাউন্ট দিয়ে আপনি পেয়েবলসটাকে সেটেল করতে পারবেন। এবং এই সুযোগটা কিন্তু অফশোর ব্যাংকিং এ বাংলাদেশে দিয়ে যাচ্ছে, অফশোর ব্যাংকিং এক্সপোর্ট বিল ডিসকাউন্টিং এর ক্ষেত্রে। হ্যাঁ, সেটা ডাইরেক্ট এক্সপোর্টার হোক বা ইনডাইরেক্ট এক্সপোর্টার হোক, আপনি যদি ফরেন কারেন্সি রিসিভেবল থাকে, সেই রিসিভেবল ট্রেড রিসিভেবলস এর এগেইনস্টে অফশোর ব্যাংকিং কিন্তু আপনাকে কিন্তু এই ফরেন কারেন্সি সাপোর্ট দিয়ে থাকে টু সেটেল ইউর ট্রেড পেয়েবলস, ফরেন কারেন্সি পেয়েবলস। বাংলাদেশে বর্তমানে যে অফশোর ব্যাংকিং আইন হয়েছে, এখানে আরেকটা এক্সেপশনাল একটা সুযোগ এখানে আসছে, যেটাকে আমরা বলছি যে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। আমরা এতদিন শুনেছি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বা এফসি অ্যাকাউন্ট, যেটাকে এখানে আমরা বলছি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টটাই হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। এটাকে আমরা এফসি অ্যাকাউন্ট বলতে পারতাম, কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট কেন বলছি? কারণ ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট এই কারণে বলছি, এটা সুযোগ হচ্ছে যে কেউ বাংলাদেশে না এসেও লোকাল প্রতিনিধির মাধ্যমে অফশোর ব্যাংকিং এ তার ডিপোজিট রাখতে পারবে। যেমন আমরা বাংলাদেশি অনেকেই কিন্তু বিদেশে না গিয়েও আমরা পৃথিবীর বড় বড় বিজনেস সেন্টারে কিন্তু বৈধভাবে হোক অবৈধভাবে হোক আমরা কিন্তু ফরেন কারেন্সি ডিপোজিট আমরা রাখতে পেরেছি, সুইস ব্যাংকে হোক, এখানে ওখানে যেখানে হোক। কিন্তু বাংলাদেশে এই সুযোগটা আছে। বাংলাদেশের বর্তমান আইনে আপনি, আপনার ভাই থাকে আমেরিকাতে, আপনি যদি ভাই যদি এখানে আসতে না পারে, আপনি আপনার ভাইয়ের প্রতিনিধি হয়ে, যেটাকে আমরা এখানে বলছি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে যদি আপনার নামে অ্যাকাউন্টটা করে ভাইয়ের টাকা কিন্তু আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। এই সুযোগ কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং আপনাকে সে ম্যান্ডেট, আপনি ম্যান্ডেট হিসাবেও পরিচয় পেতে পারেন, অথবা আপনি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে পরিচয় পেতে পারেন। তবে শর্ত হচ্ছে একটা, বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্য থেকে উদ্ভূত কোনো ফরেন কারেন্সি ফান্ড কিন্তু সেখানে জমা হতে পারবে না। ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট হবে ফরেন কারেন্সি, ইনওয়ার্ড ফরেন কারেন্সি, ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স। অর্থাৎ বিদেশি কেউ বাংলাদেশে বিদেশ থেকেও ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবে বাই অ্যাপয়েন্টিং ইউ অর সামওয়ান ভেরি ট্রাস্টওয়ার্দি ইন বাংলাদেশ, যাতে করে সে তার পক্ষে বাংলাদেশি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টটা পরিচালিত করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা কিন্তু, আমি পার্সোনালি মনে করি, ওটা অনেকে আমার সাথে একমত নাও হতে পারে, সেটা হচ্ছে যে এই ধরনের ব্যাংকিং ফ্যাসিলিটি এটা কতটুকু ভায়াবল হবে। কারণ আমি আমেরিকায় থাকি, আমি বাংলাদেশে আমার ভাইকে
আজকাল কেউ কাউকে বিশ্বাস করে না। আমি কেন আরেকজনকে এই অ্যাকাউন্টের অপারেটর বা ম্যান্ডেট বা অ্যাকাউন্টটা ওনার নামে হবে, ফরেন কারেন্সি আমি পাঠাবো, এই জায়গাটা আমার বোধগম্য না। আমি হয়তো এটা আমার বোঝারও ভুল হতে পারে, বাট সো ফার আমার এই ইন্টারন্যাশনাল ব্যাংকিং নিয়ে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে আমার এই গ্রে এরিয়াটা আছে। এটা আইনটা হওয়ার সময় কিন্তু আমি এই জিনিসটা একটুখানি রেজ করেছিলাম আমার রিলেটেড যাদের রিলেশন ছিল, কিন্তু জিনিসটা হয়তো ওনাদের অন্য কোনো চিন্তা থাকতে পারে, অন্য কোনো ব্রডার মানে পার্সপেক্টিভ থাকতে পারে, সেই জন্য হয়তো এটা এখানে এসছে। কিন্তু আমি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের, আমি এখানে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখন যেসব অ্যাকাউন্ট গুলো হচ্ছে সেগুলো সবগুলো কিন্তু ফরেন কারেন্সি অ্যাকাউন্টে হচ্ছে বাংলাদেশের অফশোর ব্যাংকিং এ। এবং বিশেষ করে বাংলাদেশে এডি ব্রাঞ্চ গুলোতে কিন্তু আরএফসিডি অ্যাকাউন্ট হচ্ছে প্রচুর, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হচ্ছে প্রচুর। ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে যে কনসেপ্ট যে আরেকজনের টাকা আমি বাংলাদেশে বসে অ্যাসিস্ট্যান্স দিব, এই ধরনের বিষয়গুলো ইন্টারন্যাশনাল ব্যাংকিংটা অ্যাকাউন্টটা ওইভাবে কিন্তু মানে প্রচলিত বা প্রমোট হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি। এবার একটু আমরা অন্য টাইপের একটা রেগুলেশন নিয়ে একটু আলাপ করি। সেটা হচ্ছে যে অফশোর ব্যাংকিংটা আমরা জানি বাংলাদেশে অফশোর ব্যাংকিংটা সেপারেট একটা ব্যাংকিং ইউনিট, অনশোর অফশোর আলাদা আলাদা। আপনার অফশোর কারেন্সি হচ্ছে ফরেন কারেন্সি, অনশোর কারেন্সি হচ্ছে লোকাল কারেন্সি। অতএব দুটোরে কিন্তু আলাদা আলাদা হিসাব থাকবে, বাংলাদেশের আইনে কিন্তু দুইটা ব্যাংকিং ইউনিটের আলাদা হিসাব থাকবে। তবে শর্ত হচ্ছে যে এটা পরিপূর্ণ একটা ব্যাংক না, এটা একটা ব্যাংকিং ইউনিট। সেই কারণে এটা একটা ব্যাংকের সাব ব্রাঞ্চের মতো বা সাব ইউনিটের মতো থাকবে। এবং এই অফশোর ব্যাংকিংটা একটা ব্যাংকে, যেমন প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং, আমাদের টোটাল যে ব্যালেন্স শিটটা হয়, ব্যালেন্স শিটের মধ্যে অফশোর ব্যাংকিং এর অ্যাসেট লায়াবিলিটিটা কিন্তু আমরা আলাদা করে দেখাই অ্যাজ পার রেগুলেশন। এবং সেটা দেখানো হয় টাকায়, যে আমার অফশোর ব্যাংকিং এ কি পরিমাণ ডিপোজিট আছে ফরেন কারেন্সিতে, কি পরিমাণ ল্যান্ডিং আছে। এটা কিন্তু অফশোর ব্যাংকে আলাদা করে ফরেন কারেন্সিতে আমরা মেনটেন করছি ব্যালেন্স শিট। কিন্তু যখন আমরা কম্বাইন্ড একটা ব্যালেন্স শিট অফশোর একটা ব্যাংকের, সেখানে কিন্তু অফশোরে আমার কি অ্যাসেট লায়াবিলিটি আছে সেটা কিন্তু রেগুলেটর বলেছে যে তুমি আলাদা করে দেখাইতে হবে। অফশোর ব্যাংকিং আমরা জানি যে আমরা ইন্টারন্যাশনাল যেসব ব্যাংকিং গুলো করে, আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিংটা বা ইন্টারন্যাশনাল ট্রেডটা পরিচালিত হয় আমাদের ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টের মাধ্যমে। আমাদের দেশের খুব কম সংখ্যক ব্যাংকের পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংক ব্রাঞ্চ আছে, খুব কম। আমাদের প্রাইম ব্যাংকে একটা হংকং একটা ব্রাঞ্চ বলবো না, এটা একটা ট্রেড ফেসিলিটেটিং ইউনিট। আবার ইস্টার্ন ব্যাংকের আছে, কিছু কিছু ন্যাশনাল ব্যাংকের অনেক জায়গায় এক্সচেঞ্জ হাউস আছে। কিন্তু আমাদের দেশে কমপ্লিট পরিপূর্ণ ব্যাংক, সোনালী ব্যাংক লন্ডন ব্রাঞ্চ আছে, এবি ব্যাংক মুম্বাই ব্রাঞ্চ আছে, এরকম অনেক, ন্যাশনাল ব্যাংক নেপাল ব্রাঞ্চ আছে। এই টাইপের কিছু ব্যাংকিং ফ্যাসিলিটি, যেহেতু আমরা আমাদের গ্রোয়িং ইকোনমি, আমরা ওইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কিন্তু ব্যাংকিং উইংটা কিন্তু ওইভাবে স্টাবলিশড হয়নি। সেই কারণে আমরা অফশোর ব্যাংকিংটা এই পরিচালিত হয়, বা আমাদের অনশোর ব্যাংকিং ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মেনটেন করা হয় আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকের মাধ্যমে। করেসপন্ডেন্ট ব্যাংকটা কি, যে আমাদের জন্য আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের এজেন্সি সার্ভিস নেই, বিভিন্ন ব্যাংক আমাদের পক্ষে এজেন্ট হিসেবে কাজ করে, আমাদের ফ্যাসিলিটি গুলো আমাদের বিভিন্ন কাস্টমারের সাথে, বিভিন্ন কাউন্টার পার্টির সাথে আমাদের করেসপন্ডেন্স, ফাইন্যান্স, আমরা লোন, ল্যান্ডিং, বরোয়িং এবং মেসেজিং সবগুলো কিন্তু আমার এই করেসপন্ডেন্টের মাধ্যমে করি। অর্থাৎ আমাদের পৃথিবীর বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন কারেন্সিতে আমাদের লেনদেন করার জন্য কিছু অ্যাকাউন্ট থাকে, যেগুলো আমরা বলছি নস্ট্রো অ্যাকাউন্ট। অর্থাৎ আমার কোনো অ্যাকাউন্ট যদি পৃথিবীর বিভিন্ন আমেরিকাতে থাকে ডলারে, সেটাকে প্রাইম ব্যাংকে নস্ট্রো অ্যাকাউন্ট বলছি। আবার ওই দেশের, যেমন ব্যাংক অফ আমেরিকার যদি বাংলাদেশে আমার সাথে নস্ট্রো অ্যাকাউন্ট আছে, তাহলে রিকনসিলিয়েশন কনটেক্সট থেকে নিশ্চয়ই আমার সাথে একটা টাকা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলছি ভস্ট্রো অ্যাকাউন্ট। তাহলে আমাদের রেগুলেশন হচ্ছে যে একটা নস্ট্রো অ্যাকাউন্ট যদি আমার থাকে প্রাইম ব্যাংকের, ঠিক আরেকটা অফশোর নস্ট্রো অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে ডলারে। অর্থাৎ আপনি একই নস্ট্রো অ্যাকাউন্ট, একই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, অথবা একই ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, আপনি অনশোরের জন্য যেটা, সেটা অফশোরের জন্য একই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে লোকাল কারেন্সি ফরেন কারেন্সির মধ্যে মিক্স আপ না হয়। এবং এই লোকাল কারেন্সি ফরেন কারেন্সি মিক্স আপ হলে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এইটা, যে বাংলাদেশের লোকাল কারেন্সি ওই উইং এর মাধ্যমে, ওই ল্যাডারের মাধ্যমে ফরেন কারেন্সিতে কনভার্ট হয়ে দেশের বাইরে থেকে, দেশের ভেতর থেকে বাইরে মুদ্রা পাচার হয়ে যেতে পারে। ফর দ্যাট রিজন আমরা কিন্তু আলাদা নস্ট্রো অ্যাকাউন্ট মেনটেন করি। অর্থাৎ দেশের বাইরে অফশোর ব্যাংকিং তার ইন্টারন্যাশনাল লেনদেনগুলোর জন্য যে অ্যাকাউন্ট আমরা মেনটেন করি, সেটাকে আমরা বলছি অফশোর নস্ট্রো অ্যাকাউন্ট।
আর অনশোর বা আমার ডোমেস্টিক টেরিটরিতে যেসব ব্যাংক আছে সেই ব্যাংকের যখন আমি কোনো করসপন্ডেন্ট ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা আমার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলো মেনটেন করার জন্য ফরেন কারেন্সি যে অ্যাকাউন্ট করে থাকি ব্যাংকের বিভিন্ন করসপন্ডেন্টের সাথে, সেগুলোকে আমরা বলছি অনশোর নস্ট্রো অ্যাকাউন্ট। অতএব অফশোর অনশোর নস্ট্রো অ্যাকাউন্ট আলাদা আলাদা অ্যাজ পার আওয়ার রেগুলেশন। আমাদের বাংলাদেশে অফশোর ব্যাংকিং এ প্রচুর ফান্ড যদি জমা হয়ে থাকে, তাহলে আমাদের রেগুলেশন হচ্ছে যে অফশোর ব্যাংকিং এ যদি $100 থাকে, মিনিমাম আপনার $70 কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। যে আপনি অফশোর ব্যাংকিং খালি ডিপোজিট নেবেন, আপনি ইনভেস্টমেন্টে গেলেন না, তাহলে কিন্তু আপনার পারপাস সার্ভ হলো না। কারণ আপনি যাদের থেকে ডিপোজিট আনছেন তাদেরকে তো আপনি ইন্টারেস্ট পে করতে হবে। এই জন্য আপনার এই আইডল ফান্ড নিয়ে বসে থাকলে চলবে না, এবং আপনাকে থ্রেশহোল্ড করে দেওয়া হয়েছে যে আপনার মিনিমাম 70% ল্যান্ডিং থাকতে হবে। এখন বাংলাদেশে দুভাবে কিন্তু আমরা ল্যান্ডিংটা করে থাকি বা আমরা এক্সচেঞ্জ করে থাকি ফরেন কারেন্সি। যদি দেখা যাচ্ছে যে অফশোরে, একসময় দেখা গেছে অফশোরে প্রচুর পরিমাণ ফান্ড আইডল পড়ে আছে, তখন বাংলাদেশ ব্যাংক বললো যে এখান থেকে ফান্ড নিয়ে তুমি তোমার ডোমেস্টিক ব্যাংকের ট্রেজারিকে তুমি সাপোর্ট দাও, আমরা সেখানে সাপোর্ট দিচ্ছি, একসময় দিতাম। আবার দেখা যাচ্ছে যে আমার ফরেন অফশোরে ফরেন কারেন্সি নাই, কিন্তু আমার ডোমেস্টিক টেরিটরিতে প্রচুর এক্সপোর্ট প্রসিড আমার এসে পড়ে আছে, তখন বাংলাদেশ ব্যাংক এটা ফ্লেক্সিবল করলো যে তুমি ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে তুমি ফরেন কারেন্সি তুমি ফান্ড ট্রান্সফার করতে পারবা। সেটা একটা থ্রেশহোল্ড লিমিট করে দিয়েছে। কোনো সময় বলেছে রেগুলেটরি ক্যাপিটালে 30%, কোনো সময় বলেছে রেগুলেটরি ক্যাপিটালে 20%। বাংলাদেশ ব্যাংক যখন যেটা ভালো মনে করেছে সেভাবে করেছে। কিন্তু বর্তমানে এই সুযোগটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু অফশোর থেকে অনশোরে, অনশোর থেকে অফশোরে কোনো ধরনের ফান্ড ট্রান্সফার করা যায় না। অফশোরে ফান্ড অনশোরে ট্রান্সফার দেওয়া, অনশোরে ফান্ড অফশোরে দেওয়া, শুধু আপনি আপনি ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন। যেমন আমরা ইউপাসএলসি বা বিল ডিসকাউন্টিং যেরকম আমরা লোন ল্যান্ডিং বড়ইং করে থাকতে পারি, কিন্তু প্লেসমেন্ট করা যাবে না। প্লেসমেন্ট ল্যান্ডিং এর মধ্যে পার্থক্য আছে। প্লেসমেন্ট হচ্ছে যে আপনি কোনো কর্পোরেট লেভেলে কোনো এন্টারপ্রাইজ টু এন্টারপ্রাইজ আপনি একটা ফরেন কারেন্সি আপনি দেওয়া। আবার ল্যান্ডিং হচ্ছে যে কোনো রেট অফ ইন্টারেস্টে কোনো এন্ড ইউজারকে বা বড়োয়ারকে আপনি ফান্ডটা দেওয়া। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই সুযোগটা কিন্তু এখন কিন্তু গত 30শে জুন 2024 কিন্তু আমাদের ডোমেস্টিক ইউনিট ব্যাংকিং ইউনিট থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে যে আমরা ফান্ড ট্রান্সফার করতাম, ফান্ড সাপোর্ট দিতাম, ফরেন কারেন্সি সাপোর্ট দিতাম, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং যেসব ব্যাংকের কিন্তু ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটকে কিন্তু ল্যান্ডিং বা ফান্ড দেওয়া আছে বা প্লেসমেন্ট করা আছে, সেগুলো কিন্তু 31শে ডিসেম্বর 2024 একটা টাইম ফ্রেম সেন্ট্রাল ব্যাংক বেরিয়ে দিয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আমরা কিন্তু এগুলো সব কিন্তু আবার অফশোর ব্যাংকিং ইউনিটে কিন্তু ফেরত আনতে হবে। বাংলাদেশে অফশোর ব্যাংকিং ব্যালেন্স শিট আমরা একটু আগে আলোচনা করেছি, কমপ্লিট একটা ব্যালেন্স শিট হবে, যে ব্যালেন্স শিটে কিন্তু অফশোর অ্যাসেট লায়াবিলিটি কিন্তু আলাদা করে দেখাবো। অফশোর ব্যাংকিং কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়াল ব্যালেন্স শিট থাকবে, কিন্তু কম্বাইন্ড ব্যাংকের যেহেতু এটা একটা আলাদা ব্যাংক না, একটা ব্যাংকের ইউনিট, অতএব একটা ব্যাংকের কম্বাইন্ড ব্যালেন্স শিটের মধ্যে সেই জিনিসটা কিন্তু আনতে হবে। টাকায় আমরা বাংলাদেশ ব্যাংকে, যেহেতু আমরা অফশোর ব্যাংকিং নাম, কিন্তু আমরা বাংলাদেশে বসে কিন্তু বাংলাদেশের টেরিটরিতে বসে বাংলাদেশের ইকোনমিতে বসে আমরা ব্যবসা বাণিজ্য করি অফশোর ব্যাংকিং। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি। বাংলাদেশ ব্যাংক আমরা বিভিন্ন ধরনের রিপোর্টিং করে থাকি, যেমন আমরা সিআইবি তে অফশোর ব্যাংকের ল্যান্ডিংটাকে আমরা লোনটাকে আমরা সিআইবি তে রিপোর্ট করি বাংলাদেশে। আমাদের অফশোর ব্যাংকিং এর এতদিন পর্যন্ত 2% করে আমরা কিন্তু সিআরআর মেনটেন করতাম। অফশোর ব্যাংকিং যে পরিমাণ ডিপোজিট আছে টাইম এবং ডিমান্ড লাইবিলিটির 2% আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকে রাখতাম ফর সিকিউরিটাইজিং দ্য ডিপোজিটর। কিন্তু বর্তমানে এই জিনিসটা নাই, অফশোর ব্যাংকে কোনো সিআরআর মেনটেন করতে হয় না। আমাদের রেগুলেটরি রিপোর্টিংটা কিন্তু সবসময় ম্যান্ডেটরি, যে অফশোর ব্যাংকিং এর ল্যান্ডিং বড়োইং কি পরিমাণ অ্যাসেট লাইবিলিটি আছে। এবং অফশোর ব্যাংকিং এর একটা ব্যাংকের আমরা জানি ওপেন ফরেন কারেন্সি পজিশন, একটা ব্যাংক কি পরিমাণ ফরেন কারেন্সি হোল্ড করতে পারবে, সেইটার বাংলাদেশ ব্যাংক যখন ক্যালকুলেট করে দেয়, তখন ওই ব্যাংকের অফশোর ব্যাংকিং যে ফরেন কারেন্সি আছে সেটাকে কাউন্ট করে, সেটাকে ইনক্লুসিভ করেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু এই 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 ওপেন অ্যাকাউন্ট লিমিটটা কিন্তু সেট করে। অর্থাৎ একটা ব্যাংক কি পরিমাণ ফরেন কারেন্সি হোল্ড করবে এবং সেটার মধ্যে অফশোর ব্যাংকিং এর ফান্ডটা সহ হিসাব করে বা সেন্ট্রাল ব্যাংক কিন্তু ওপেন পজিশন লিমিট সেট করে। এবং আপনি অফশোর ব্যাংকিং যেহেতু একটা ব্যাংকের ইউনিট, কম্বাইন্ডলি যখন আপনি কোনো বাংলাদেশ ব্যাংকের সিআরআর এসএলআর মেনটেন করবেন, সেই ক্ষেত্রে বা
বাসেল রেগুলেশন অনুযায়ী কোনো ধরনের ক্যাপিটাল শর্টফল যদি থাকে আপনার ব্যাংকের, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনে অফশোর ব্যাংকিং থেকে আপনি ফরেন কারেন্সি বা অফশোর ব্যাংকিং এর ফান্ড নিয়ে কিন্তু আপনি সেটা এনক্যাশ করে টাকায় কিন্তু সেই ক্যাপিটাল কিন্তু অ্যাডিকুয়েটলি আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ অফশোর ব্যাংকিং ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনাল কনটেক্সট থেকে আলাদা, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু কম্বাইন্ড ব্যাংকিং, ব্যালেন্স শিট বা একটা ব্যাংকের যেভাবে আমরা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, প্রভিশনিং, আদার যেসব রিজার্ভ গুলো আমরা মেনটেন করি, রেগুলেটরি রিজার্ভ, এই সবগুলো কিন্তু অফশোর ব্যাংকিং এর অ্যাসেট লায়াবিলিটি সহ কম্বাইন করে কিন্তু আমরা সেগুলো করে থাকি। আমরা সিএল সিএবি নিয়ে আলোচনা করেছি। আমরা সিআরআর আমরা মেনটেন করি না, এসএলআর মেনটেন করি না। আমরা বাসেল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ক্যাপিটাল এবং বিভিন্ন ধরনের লিকুইডিটি রেশিও আমরা মেনটেন করছি ইন টাকায়। যদি কোনো টাকা শর্টফল থাকে অফশোর ব্যাংকিং থেকে আমরা ফরেন কারেন্সি নিয়ে কিন্তু সেগুলো কিন্তু কম্বাইন্ড আমরা মেনটেন করি। আর আমাদের অফশোর ব্যাংকিং এর সোর্স অফ ফান্ড আমরা আলোচনা করেছি, নন রেসিডেন্ট, ইপিজেড এন্টারপ্রাইজেস, জুরিস্টিক পার্সন, পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন যারা এখানে নন রেসিডেন্ট বাংলাদেশে যদি ট্যাক্স হ্যাভেন মনে করে, সেফ হ্যাভেন মনে করে ফরেন কারেন্সি ডিপোজিট রাখার জন্য, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অফশোর ব্যাংকিং বাংলাদেশে সেই ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। বাংলাদেশে অফশোর ব্যাংকিং ওপেন পজিশন নিয়ে আমরা কথা বলেছি, যে একটা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক একটা ব্যাংকের কি পরিমাণ ফরেন কারেন্সি হোল্ড করতে পারবে সেটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক কিন্তু অফশোর ব্যাংকিং এর অ্যাসেট লায়াবিলিটি সহ চিন্তা করে সেই লিমিটটা সেট করে। এটা আমরা আলোচনা করেছি। আমরা অফশোর ব্যাংকিং একটা পলিসি থাকবে, একটা ব্যাংকের একটা স্ট্রেট কাট পলিসি থাকবে। আবার অফশোর ব্যাংকিং আমরা কিন্তু সিঙ্গেল বড় এক্সপোজার লিমিট মেনটেন করি। আমরা জানি বাংলাদেশে আমরা যে পরিমাণ ফরেন কারেন্সি আমরা ল্যান্ডিং করি, আমাদের বাংলাদেশে একটা ক্রেডিট নর্মস আছে যে একটা কাস্টমারকে, সিঙ্গেল কাস্টমারকে কি পরিমাণ আমরা ফান্ডেড লায়াবিলিটি দিব, কি কি পরিমাণ নন ফান্ডেড লায়াবিলিটি দিব, এবং সেটা কিন্তু অফশোর ব্যাংকিং এ কিন্তু এটা ম্যান্ডেটরি। আপনি কাউকে যখন ল্যান্ডিং করবেন, অথবা আমরা কাউকে যদি ভায়াস ক্রেডিট দেই, কাউকে যদি আমরা যদি এক্সপোর্ট বিল ডিসকাউন্টিং ফ্যাসিলিটি দিই, কাউকে যদি টার্ম ফাইন্যান্স করি, অফশোর ব্যাংকিং থেকে আমরা কিন্তু টার্ম বরোইং করতে পারবো। আপনি যদি একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে আপনি টার্ম লোন নিতে চান ফরেন কোনো ব্যাংক থেকে, অফশোর ব্যাংকিং ও ফরেন ব্যাংক, আপনি বাংলাদেশ ফরেন ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট ডিভিশন বাইডার পারমিশন নিয়ে কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিটা অফশোর ব্যাংকিং থেকে, ইফ সেই অফশোর ব্যাংকিং যদি অ্যাডিকুয়েট ফান্ড থাকে, আপনি কিন্তু তাদের কাছ থেকে বড় করতে পারবেন। অফশোর ব্যাংকিং এর যত ধরনের আপনি ডিপোজিট রিলেটেড ইনকাম আছে সবগুলো কিন্তু ট্যাক্স ফ্রি, এক্সাইজ ডিউটি ফ্রি, এবং রিসেন্ট সার্কুলার এটা খুব ক্লিয়ারলি কিন্তু ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো একটা মেসেজ, নট অনলি দ্য রেসিডেন্ট এন্টারপ্রাইজেস, নন রেসিডেন্ট যারা হু আর উইলিং টু ইনভেস্ট ইন অফশোর ব্যাংকিং, তাদের জন্য এটা কিন্তু খুবই ক্লিয়ার কাট একটা গুড মেসেজ, যাতে করে সবাই কিন্তু কনফিডেন্ট হয় টু 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 অ্যাভেল দ্য অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি ইন বাংলাদেশ। তো অফশোর ব্যাংকিং নিয়ে এই হচ্ছে আমার স্লাইড বেসড প্রেজেন্টেশন। আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। I think the question answer session would be very interactive, interesting. I'm handing over the mic to our honorable program coordinator. Please. জি, থ্যাংক ইউ রফিকুল ইসলাম ভাই, আপনি খুবই সুন্দরভাবে অনেক ধৈর্য নিয়ে আমাদেরকে অনেকগুলো খুব জটিল বিষয় কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অলরেডি আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সারের ভিতরে অনেকেই প্রশ্ন করেছেন, হ্যাঁ, আপনি একটু দেখে নিতে পারেন। আর আমরা অলরেডি এখন কেউ যদি ফিজিক্যালিও মানে অনলাইনে প্রশ্ন করতে চায় উনি তাও করতে পারবেন। আমরা অলরেডি অনেকেই আমাদের রেইজ হ্যান্ড করেছে, আমরা ওনাদেরকে আনমিউট করে দিব যাতে ওনারা কথা বলতে পারে। আমাদের সৈফুর রহমান সাইফ, হ্যাঁ আপনি বলতে পারেন সাইফুর ভাই। জি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং নিয়ে, এবং আমার কোয়ারিজ হচ্ছে দুটো। একটা হচ্ছে ইউকে তে আমার পরিচিত কেউ আছে যে আমার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে সে ইনভেস্ট করতে চায়। এখন আমি কোনো প্রতিষ্ঠানে কাজ করি, এখন ইউকের যিনি আছেন ইনভেস্টর, উনি আমার প্রতিষ্ঠানে ইনভেস্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন।
এখন ওই ইন্টারন্যাশনাল জি অ্যাকাউন্ট কি আমার প্রতিষ্ঠানের নামে খুলতে পারবেন নাকি আমি কোনো ব্যক্তির নামে উনি খুলবেন? যেহেতু বলছিলেন যে ভাই অন্যান্য পরিচিতদের আন্ডারে এটা মেনটেন করবার জন্য দেওয়া হয়, এটা একটা প্রশ্ন যে আমি প্রতিষ্ঠানের দুভাবেই নামে পারবেন। খুলতে পারবো। আচ্ছা, দুটোই পারবো, ওয়েল। তারপর কথা হচ্ছে জি আমার উদ্দেশ্যটা হচ্ছে ওনার কাছ থেকে ইনভেস্টমেন্টটা রিকোয়েস্ট করে এনে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টে রেখে ওখান থেকে আমি যেন এলসি করতে পারি, যেহেতু আমার ইম্পোর্ট করতে হয় র মেটেরিয়ালস। তো ওই অ্যাকাউন্ট থেকে আমি এলসি জি করতে পারবো কিনা, আর হচ্ছে ওনাকে, যিনি ইনভেস্টর, ওনাকে আমি বেনিফিট কিভাবে শেয়ার করব, এবং উনি কিভাবে আসলে এই আমার বিজনেসের একটা প্রফিটের শেয়ার উনি পেয়ে উনার জায়গায় নিয়ে যেতে পারেন, এই জায়গাটা যদি একটু খুলে বলতেন। আচ্ছা, আমি প্রথমে বলি যে আপনার বাংলাদেশে একটা কোম্পানি আছে, উনি জয়েন্ট ভেঞ্চার হতে চায় আপনার সাথে। আপনার কোম্পানির একটা শেয়ার ওনার কাছে আপনি সেল করতে চান, আমি যতটুকু মানে সোজা কথায় বুঝতে পারলাম যে আপনার আপনি এখানে, হ্যাঁ ভাইয়া, আগানোর আগে একটু বলে ফেলি, হ্যাঁ উনি সেল করতে চাচ্ছেন না, উনি বলছেন যে তোমার বিজনেসে ইনভেস্টমেন্ট দরকার, আমি ইনভেস্টমেন্ট করব, সো আমাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট একটা খুলতে দাও, ওখানে আমি টাকা রাখি, তুমি ওখান থেকে ইউজ করো। এ ধরনের কোনো না অপশন আছে কিনা? না, এখানে আছে। আছে, সোজা কথা হলো যে বিদেশে ইউকে যিনি ইনভেস্টর উনি অফশোর ব্যাংকিং একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওখানে কিন্তু ফান্ডটা বাংলাদেশে অফশোর ব্যাংকিং পদ্ধতি আনতে পারবে। একটু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা। এখন সেকেন্ড পার্টটা হচ্ছে উনি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, অর্থাৎ বাংলাদেশে যে ফান্ডটা ঢুকবে এটা এফডিআই হবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। জি বাংলাদেশে আইনে এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখন আপনি বাংলাদেশে যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয়, উনি যদি ইউকের ইনভেস্টর হয়, প্রথমে আমাদের যদি ইপিজেড এর বা ইকোনমিক জোনের ভিতরে হয় আপনার ফ্যাক্টরি, সেই ক্ষেত্রে বেবজা বা বেজার একটা রেজিস্ট্রেশন লাগে, কোনো পারমিশন লাগবে না, শুধু রেজিস্ট্রেশন যে আচ্ছা বাংলাদেশে আমি ইকুইটি আনতে চাই, আমি ইকুইটি আনবো, আমি এখানে এইভাবে এই কোম্পানির এত শেয়ার আমি কিন্তু পারচেজ করতে চাই, অথবা আমি গ্রিন ফিল্ড ইনভেস্টমেন্ট করতে চাই, পুরোপুরি ভাবে সেটা আমার, অথবা আমি এই কোম্পানির মিস্টার সয়ফুর ভাইয়ের কোম্পানির 50% শেয়ারে আমি ইনভেস্ট করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে রেগুলেশন হবে এফডিআই যে রেগুলেশন সেগুলো। এখানে অফশোর ব্যাংকিং রেগুলেশন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট করে অফশোর ব্যাংকিং পর্যন্ত ফান্ডটা এনে রেখে দিবেন, এবং সেই ফান্ডটা আপনি বাংলাদেশে ইজিলি ঢুকাতে পারবেন, এবং বাংলাদেশে ঢুকায় বাংলাদেশে আপনার ফরেন কারেন্সি যেসব রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করতে পারবেন। ফরেন কারেন্সি রিকোয়ারমেন্ট কিরকম, যে আপনি আপনার কোম্পানির জন্য কোনো কিছু ইম্পোর্ট করবেন ফরেন কারেন্সিতে, আপনি আইবি অ্যাকাউন্ট থেকে এই ফরেন কারেন্সি আপনার ডোমেস্টিক ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে এনে সেই ব্যাংকের মাধ্যমে আপনি যে ব্যাংকে এলসি করেছে সেই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যে ব্যাংকে এলসি না করেও যদি আপনি ইম্পোর্ট করতে চান, যেই ব্যাংক আপনার যেই ফরেন বা এই র মেটেরিয়াল বা ক্যাপিটাল মেটেরিয়াল আনার জন্য রেজিস্ট্রেশন করেছেন যে ব্যাংকে, সেই ব্যাংকের মাধ্যমে আইবি অ্যাকাউন্ট থেকে ফান্ডটা ওই ব্যাংকে আসবে, ওই ব্যাংক ফান্ডটা ফ্যাসিলিটেট করে আপনার ইন্টারন্যাশনাল সাপ্লায়ারকে ফান্ডটা পাঠিয়ে দিবে। অতএব এখানে কোনো অ্যাম্বিগুইটির সুযোগ নাই। আপনার ইনভেস্টর আইবি অ্যাকাউন্ট করতে পারবে অফশোর ব্যাংকিং এ, আইবি অ্যাকাউন্টের ফান্ডটা আপনি যে ব্যাংকে আপনি এলসি করবেন, যেহেতু আপনি 100% ফরেন ওন কোম্পানি না, আপনি হলেন যে লোকাল কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, আপনার জি ব্যাংকিং ফ্যাসিলিটি হচ্ছে ডোমেস্টিক ব্যাংকিং এ। আপনি এলসি করবেন জি প্রাইম ব্যাংক, গুলশান ব্রাঞ্চ, ব্যাংক এশিয়া, জি মতিঝিল ব্রাঞ্চ, এই টাইপের ব্রাঞ্চ জি গুলোতে, এবং সেখানে জি আপনি এলসি করার যেই আপনাকে ডলার কিনতে হবে না। আপনি বলুন যে বা আমার অফশোর ব্যাংকিং এ ডলার আছে, ফরেন কারেন্সি আছে, আপনি সেখান থেকে নিয়ে নেন। আপনি সেখানে রিকোয়ারমেন্ট দিবেন, ডোমেস্টিক টেরিটরিতে আইনি বলা আছে সেই আইবি অ্যাকাউন্ট থেকে ফান্ডটা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ঢুকবে, ওখান থেকে উইদাউট এনি কনভার্সন এই ফান্ডটা আপনার সাপ্লায়ারের কাছে চলে যাবে। এটা হলো যে আপনার ট্রেড ফ্যাসিলিটি। আর ইকুইটির জন্য আলাদা, ইকুইটি আসলে রেজিস্ট্রেশন বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে 14 দিনের মধ্যে আমার ইকুইটি আসছে, আপনি ইকুইটি আপনার শেয়ার কিনে আপনি শেয়ার হোল্ডার হয়ে আরজিএসসি তে রেজিস্ট্রেশন নিয়ে আপনি ইজিলি এখানে ব্যবসা করতে পারবেন। জি, ধন্যবাদ, পরিষ্কার হয়েছে। অর্থাৎ দুটো ভাবে জি, আপনি আপনি একটু, হ্যাঁ প্লিজ আনমিউট ট্রেড করবেন। ফাইন্যান্সিং থেকে ফরেন কারেন্সি নিয়ে আসতে পারো অ্যাজ এ ট্রেড ফাইন্যান্সিং। আবার যদি উনি আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, তাহলে ইনভেস্টর হিসেবে শেয়ারের জন্য বাংলাদেশ ব্যাংকের যে প্রসিডিউর, ওটা শেয়ার হোল্ডার হিসেবে ওটা করে তারপর আবার হ্যাঁ এটা হ্যাঁ, করা দিবে। কারো বাংলাদেশে ইনভেস্ট করতে কারো কোনো পারমিশন লাগবে না, রেজিস্ট্রেশন লাগে। দ্যাটস গ্রেট। রেজিস্ট্রেশন দরকার নাই, যদি রেজিস্ট্রেশন না করলে আপনি সরকারের বিভিন্ন ফ্যাসিলিটি গুলো অ্যাভেল করতে পারবেন না, সেই জন্য সরকার জানতে হয়। বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানি আছে, আমরা এখন দেখি তারা ইকুইটি আনছে কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা হয়নি, এখন বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, ওইগুলো যখন অ্যাপ্লাই করে তখন আচ্ছা। বলে যে আপনি তো বাংলাদেশে আনলিস্টেড ইনভেস্টর না, এই জন্য বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে হবে। জি যে সরকার বিভিন্ন সময় এ টাইপ কোম্পানির জন্য কিন্তু আমাদের অনেকগুলো ফ্যাসিলিটি করোনার মধ্যে দেওয়া হয়েছে। অতএব সরকারি ফ্যাসিলিটি অ্যাভেল করতে হলে আপনাকে সরকারের রেজিস্ট্রেশন বা বইতে নাম উঠাতে এবং হবে। রেজিস্ট্রেশন বিডা থেকে করতে হবে, তাই তো? হ্যাঁ, বিডা থেকে করবে, যদি আপনার যদি
আপনার ফ্যাক্টরি যদি মানে নন ট্যারিফ এর বাইরে হয়, ইপিজেড এর বাইরে যদি হয়, বা ইকোনমিক জোনের বাইরে হয়, বা হাইটেক পার্ক অথরিটির বাইরে হয়, কারণ জি এগুলোর জি জন্য আলাদা বাংলাদেশে ইনভেস্টমেন্ট এফডিআই ফ্যাসিলিটেট করার জন্য 4টা অথরিটি আছে: বেবজা, বেজা, হাইটেক পার্ক এবং বাইরে। বাইরে হচ্ছে জি যে বুঝতে বেবজা, পেরেছি। বেজার বাইরে, হাইটেক পার্কের বাইরে বাইরে। পুরো বাংলাদেশে ইনভেস্টমেন্টটা তারা প্রমোট করে। জি জি, ধন্যবাদ, পরিষ্কার হয়েছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। নাইমুজ্জামান ভাই, আর কেউ আছেন? নাইন, আমাদের নাইন মনে হচ্ছে নাকি? 360 ক্লথিং। হ্যাঁ, ওনাকে একটু আনমিউট করে দেন। আসসালামু আলাইকুম। জি আসসালাম। শোনা যাচ্ছে স্যার আমাকে? জি জি, শোনা শোনা যাচ্ছে, যায়। প্লিজ। স্যার, আমার নাম শাহ আশিকুল ইসলাম, আমি বাংলাদেশের সিটিজেন। তো আমি করোনার সময় 2021-এ আমাদের বাংলাদেশে একটা সাপ্লাই চেইন এস্টাবলিশ করি। আমার মূল জি উদ্দেশ্য ছিল ইউএসএ তে ব্যবসা করা। তো আমি ইউএসএ তেও একটা এলএলসি কোম্পানি করি এবং ওইটাকেই অপারেট করতেছি। এখন আমি শিকাগোতে একটা অফিস করছি এবং ইউএস থেকেই অপারেশনটা চালাই, ওইখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করি। বাংলাদেশের যে আমার কোম্পানিটা, আসলে এটাই আমার মাদার কোম্পানি, এটা দিয়ে আমি আমেরিকান কোম্পানিটা করছি। এখন আমেরিকাতে আমার একটা পার্টনার হচ্ছে যে কিনা আমার 20% শেয়ার কিনে নিচ্ছে। আই হ্যাভ ইনভেস্টেড অ্যারাউন্ড 2.5-3 কোটি টাকার মতো। এখন এই জায়গাটায় ধরেন আমরা বাংলাদেশ থেকে যে মালগুলো কিনি, অ্যাপারেল কিনি, মূলত অ্যাপারেল কিনি। তো অ্যাপারেল গুলো কেনার সময় আমি আহ, আমার কোম্পানি এলএলসি থেকে এখানে কিনি, এখান থেকে এলসি দিয়ে কিনি। এই জায়গাটায় ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর ফ্যাসিলিটিস গুলো কি কি আছে বা কি আমি অ্যাভেল করতে পারি? আচ্ছা, আমি যতটুকু বুঝলাম যে আপনার এই আপনি আমেরিকাতে আপনার ইম্পোর্টিং কোম্পানি, বাংলাদেশ থেকে আপনি ইম্পোর্ট করেন, অর্থাৎ বাংলাদেশি কোম্পানিটা আপনার এক্সপোর্টিং ফার্ম। আমারটা আসলে এক্সপোর্ট ফার্ম না, আমারটা বলতে পারেন এ কাইন্ড অফ বাইং হাউস বা সাপ্লাই চেইন এক্স্যাক্টলি। অফিস। আচ্ছা, আপনি আপনি বাইং হাউস ধরলাম, কিন্তু আপনার বাইং হাউস বা আপনার সাপ্লায়ার যেখানে এক্সপোর্ট করে সেটা হচ্ছে যে আপনার আমেরিকা শিকাগোতে যে আপনার এলএলসি আছে, তারা জি, আমার বাংলাদেশ থেকে আমার বাই করে। আমার আমার নিজের কোম্পানি আছে এবং আমার পার্টনারের ওয়্যার হাউসিং ডিস্ট্রিবিউশনও আছে, মানে আমাদের এখানে সেট আপ আছে। আর আমরা রাইট। বাংলাদেশি ব্র্যান্ড গুলোকে এখন প্রমোট করতেছি টু সেল প্রোডাক্টস ইন ইউএসএ, বাংলাদেশি ব্র্যান্ড গুলো। তো এইখানে স্যার আচ্ছা আমার জানা দরকার যে বাংলাদেশি কি আমার কোনো ফাইন্যান্স পাওয়ার মতো, ইনভেস্ট পাওয়ার মতো কোনো ফ্যাসিলিটিস কি আছে? আর ইন্টারন্যাশনাল যে ব্যাংকিংটা বলছেন, এটাতে আমি কি কি ফ্যাসিলিটিস গুলো পাবো? আচ্ছা, আপনি ফাইন্যান্স চাচ্ছেন কি? আপনি আপনি বলতে আপনি আপনার শিকাগোর যে কোম্পানি, সেই কোম্পানির ফাইন্যান্স? আর চিকাগোতে আমার কোম্পানির আমি যা এই পর্যন্ত ইনভেস্ট করেছি সবগুলা ম্যাক্সিমাম টাকা বাংলাদেশ মানে আপনি ব্যাংকের বড় মাধ্যমে করতে ইনভেস্ট চান করেছি। কি বাংলাদেশি হয়ে, বাংলাদেশি এন্টারপ্রাইজ হয়ে বড় করতে চান, নাকি আমেরিকান এন্টারপ্রাইজ হয়ে বড় আমি করতে চান? বাংলাদেশি হয়ে বড় করতে চাই, কিন্তু আমার অপারেশন ইউএস থেকেই চলবে। আমি অ্যাজ এ বাংলাদেশি কোম্পানি ইউএসএ হুম। তে নিজেকে এক্সপ্লোর করতে চাই, বাট তাহলে আমার আপনি বাংলাদেশ অপারেশন। থেকে, বাংলাদেশে কোনো ব্যাংক থেকে বড় করে আপনি ফান্ডটা আমেরিকা নিয়ে নিতে চান? হ্যাঁ, লেনদেন করতে চাই, জি। না, আমাকে ক্লিয়ার করতে হবে, আপনি যখন ব্যাংক থেকে যখন লোন নেবেন, আপনার অবজেক্টিভটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে আসলে লোনটা নিয়ে আপনি কি করবেন। এখন লোনটা নিয়ে আপনি দুটো কাজ করতে পারেন। বাংলাদেশে অফশোর ব্যাংকিং থেকে আপনি মনে করেন যে একটা প্রজেক্ট ফাইন্যান্স নিলে, বাংলাদেশে আপনি একটা ফ্যাক্টরি করবেন। আমি বাইং হাউস না, আমি কারো কাছ থেকে কিনবো না, আমি নিজে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিব। এটা একটা হতে পারে। এই এই উদ্দেশ্যে যদি আপনি যদি মিডিয়াম এবং লং টার্ম ফাইন্যান্সিং যদি বড় করতে চান আপনি অফশোর ব্যাংকিং থেকে, তাহলে আপনি বাইরের পারমিশন নিয়ে কিন্তু মিডিয়াম লং টার্ম এই লোন কিন্তু আপনি অফশোর ব্যাংক থেকে নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে যে বাংলাদেশি হয়ে বাংলাদেশে বসে বাংলাদেশি অফশোর ব্যাংকিং থেকে ফরেন কারেন্সি নিয়ে বাংলাদেশে প্রজেক্ট ফাইন্যান্স করা, প্রজেক্ট স্টাবলিশ করা, এখান থেকে এক্সপোর্টিং ফার্ম করা। এখন আপনি বিদেশে বসে, কোনো নন রেসিডেন্ট বিদেশে বসে, যেমন আপনি যদি আপনার শিকাগো যে কোম্পানি আছে সেই কোম্পানিকে অফশোর ব্যাংকিং এর ভাষায় বলছে জুরিস্টিক পার্সন। এই জুরিস্টিক পার্সন হিসাবে যদি আপনি যদি অফশোর ব্যাংকিং থেকে লোন নিয়ে আপনি যদি ফরেন কারেন্সি বড় করে যদি আপনি আমেরিকাতে যদি আপনি যদি এটা ইউটিলাইজ করতে চান, অথবা এটা অন্য কোনো দেশে যদি করতে চান, তাহলে এটা রেগুলেটরের পারমিশন নিয়ে তখন আপনাকে বড় করতে হবে। কারণ আমরা বলেছি যে বাংলাদেশে অফশোর ব্যাংকিং থেকে ফরেন কারেন্সি বড় করার চেয়ে আমরা কিন্তু ডিপোজিট এলিউর করাটার দিকে আমাদের নজর বেশি। আমাদের দেশের অফশোর ব্যাংকিংটা এখনো কিন্তু দেশের বাইরে ল্যান্ডিং করার ওই টেন্ডেন্সিটা কিন্তু খুবই স্ট্রিক্ট করে রাখা হয়েছে। করতে পারবেন, আপনাকে কিন্তু 100% সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি কিরকম? ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি দিতে হবে, অথবা আপনি ইকুইভ্যালেন্ট ফান্ড
কোথাও কোনো ব্যাংকে আপনি জমা রাখবেন, যেটা আমি বলেছি এটা ভায়াবল না। একটা ব্যবসায় যদি ক্যাশ থাকে সে লোন নিবে কেন? আমি আমার ব্যক্তিগত মতামত এটা। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে প্রজেক্ট ফাইন্যান্স করার জন্য ফরেন কারেন্সি লোন নিতে পারবেন ওবিউ থেকে, অফশোর ব্যাংকিং থেকে। শিকাগো কোম্পানি হয়েও কিন্তু আপনি নিতে পারবেন, সেটা কিন্তু লোকাল অফশোর, যারা আপনি যে দেশের নাগরিক সেই দেশের রেগুলেটর পারমিশন নিয়ে তারপর আপনাকে করতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাসুদ রহমান, মাসুদ রহমান বলেন। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি। স্যার আমার কয়েকটা কোশ্চেন, তার ভিতরে হচ্ছে আরএফসিডি অ্যাকাউন্টটা কি অফশোর ব্যাংকের ভিতরে পড়বে? না না না, আরএফসিডি অ্যাকাউন্ট হচ্ছে এডি ব্রাঞ্চে, অথরাইজড ডিলার ব্রাঞ্চে। আরএফসিডি অ্যাকাউন্ট রেসিডেন্টদের জন্য। আপনি পিওর রেসিডেন্ট, আপনি কিন্তু অফশোর ব্যাংকিং ব্যাংকিং ফ্যাসিলিটি নেওয়ার সুযোগ নাই, কারণ আরএফসিডি অ্যাকাউন্টটা করবে শুধু রেসিডেন্ট। আপনি রেসিডেন্ট হিসাবে অফশোর ব্যাংকিং অ্যাসিস্ট করতে পারবেন অন বিহাফ অফ এনি নন রেসিডেন্ট, যে আপনাকে বিশ্বাস করবে, আপনার নামে অ্যাকাউন্ট করাবে এবং সেই প্রসিডটা কিন্তু অফশোর ব্যাংকিং রাখবে। পিওর স্যার আরএফসিডি। স্যার আরএফসিডি তাহলে অ্যাকাউন্টে এই যে ফান্ড আসবে, আপনি যখন বিদেশ যাবে, বিদেশ থেকে আসার সময় আপনার আনইউজড ফরেন কারেন্সি যেটা আপনার কাছে থাকবে এবং পাসপোর্টে এন্ডোজ করা থাকবে যে আপনি বাইরে থেকে আসার সময় এত ডলার আপনার কাছে ছিল, সেই ব্যালেন্সটা দিয়ে আপনি আরএফসিডি অ্যাকাউন্ট করতে পারবেন। অফশোরে জি আরএফসিডি স্যার। অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নাই। স্যার আরেকটা বিষয় হচ্ছে কি স্যার, আমাদের যে আমরা ডলার রিজার্ভ বলতেছি, মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই রিজার্ভটা জি। এই যে আমাদের আউটসাইড ক্রস বর্ডার যে ট্রানজাকশন গুলো হয়, যে অ্যামাউন্ট গুলো আমার আসে এই ইউএস ডলার গুলো, সেটা কি নস্ট্রো অ্যাকাউন্টের সমস্ত মানে অ্যাকুমুলেশন কি আমরা বলতেছি যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, নাকি যখনই আমার দেশে ডলার ঢুকতেছে সেটা কি আমি সমস্ত অ্যাকাউন্টে আমি বলতেছি, হোয়াট এভার এটা কমার্শিয়াল হোক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটাই হোক, মানে যখনই আমি মানে কোনটাকে আমি বলতেছি আর কি, যে আমার ইনওয়ার্ড রেমিটেন্স আমাকে কোনটাকে বলতেছে আমি ফরেন এক্সচেঞ্জ আমার রিজার্ভ? আমি আপনার খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে, রিজার্ভ আপনি যখন ক্যালকুলেট করে দেখেন সেখানে কিন্তু ফরেন কারেন্সি উইথ ব্যাংকস, এটাও কিন্তু আমাদের রিজার্ভ। তাহলে আমার নষ্ট অ্যাকাউন্টে যখন একটা ফান্ড ক্রেডিট হচ্ছে, মানে আমার অ্যাকাউন্টে যখন ফান্ড ক্রেডিট হয়, এটা এটা কিন্তু আমার ব্যাংকের ফান্ড, আমার পারমিশন ছাড়া কিন্তু এটা ডেবিট হবে না, কেউ নিতে পারবে না। অতএব কিন্তু যখনই একটা ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে কোনো ফান্ড ক্রেডিট হয়, সেটা কিন্তু আমার রিজার্ভে কিন্তু হিসাব। স্যার নষ্ট অ্যাকাউন্ট ছাড়া কি আমার কমার্শিয়াল, আমার বাইরের থেকে যে কেউ তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে নষ্ট পারে, সাপোজ অ্যাকাউন্ট ছাড়া যেটা। আপনি আপনি এখন অনেকগুলো সুযোগ আছে, যেহেতু ডিজিটাল ব্যাংকিং এর যুগে আমরা নষ্ট অ্যাকাউন্ট ছাড়াও অনেক সময় ইন্টারন্যাশনাল গেটওয়ে মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ফরেন কারেন্সি আনতে পারি। সেই ক্ষেত্রেও কিন্তু জি আপনাকে স্যার। নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। অনেকগুলো গেটওয়ে আছে ইন্টারন্যাশনাল, অনেকগুলো অনলাইন এই পেমেন্ট সার্ভিস দিয়ে থাকে, পেপল থেকে শুরু করে সবগুলো। কিন্তু এই সবগুলোই কিন্তু আপনি বাংলাদেশে যখনই ফান্ডটা আসে, যেই কারেন্সি সেই কারেন্সির কিন্তু সেই দেশের অ্যাকাউন্টে প্রথম জমা হয়, তখন ওই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু বাংলাদেশে ঢোকে এই ফান্ডটা। অর্থাৎ স্যার নষ্ট, তাহলে ওই যে, জি জি যেমন স্যার, মনে ওই করেন যে আপনি আমরা যে টাকা, একজন জি চাইনিজের, স্যার। একজন চাইনিজ কিছু টাকা পাইছে, মনে করেন একজন চাইনিজ সিঙ্গাপুরে বেড়াতে আসছে, কিছু টাকা সে পেলো কোনোভাবে, সেই টাকাটা সে চাইনিজের কাছে কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত না এই টাকাটা বাংলাদেশি কোনো ব্যাংকে ক্রেডিট হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে কনভার্ট হয়ে চাইনিজ ইউয়ানে কনভার্ট হয়ে চায়না চলে যাবে। অতএব এই যে করসপন্ডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বলেন, নস্ট্রো অ্যাকাউন্ট বলেন, এই সবগুলো অ্যাকাউন্ট ছাড়া কোনো ফান্ড বাংলাদেশে ঢোকার কোনো সুযোগ নাই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার যদি আরেকটা যদি কনসেপ্ট ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে প্লিজ আমরা প্লিজ। নর্মালি বলে থাকি হচ্ছে BPM 6, যেটা যেটা আমরা হচ্ছে গ্রস রিজার্ভ থেকে আমরা হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটি গুলো বাদ দেওয়ার পরে আমার যে BPM 6টা হয়। এখন যে জি জিনিসটা হচ্ছে কি স্যার, আমার ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে আমার 3টা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এখন জি আমি যখন আমার ফান্ড গুলো বাইরের থেকে আসে, অথবা আমিও আপনার ইম্পোর্টের পেমেন্ট গুলো করি, একটা হতে জি পারে আমার ইউনিলেটারাল আর হচ্ছে বাইলেটারাল ট্রানজাকশন। এখন এই সমস্ত ক্যালকুলেশন গুলো কি আমার হচ্ছে এনআইআর বলতেছি আমরা যে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ, নাকি আমি গ্রসের ভিতরে বলতেছি? আমি আপনার স্যার প্রশ্ন আমি বুঝি বুঝতে নাই। পারছি কিনা? না বুঝি নাই। স্যার আমার ব্যালেন্স অফ পেমেন্টের ভিতরে আমার তো 3টা অ্যাকাউন্ট আছে, যে আমি তিনটা অ্যাকাউন্ট, কারেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, বলতেছি, ক্যাপিটাল আমি অ্যাকাউন্ট, কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলতেছি, আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলতেছি স্যার। হুম হুম
জি স্যার, এখন এইটাকে এই তিনটাকে আমি ভিউ রিজার্ভ বলতেছি নাকি আমি স্যার নিট রিজার্ভ বলতেছি? এই এই প্রশ্নটা আমি আপনার কথাটা বুঝি নাই। আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা যখন হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা মূলত আমরা তিনটে অ্যাকাউন্ট ম্যান্ডেট করি, যে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। তাহলে জি এই তিনটা অ্যাকাউন্টে যেই পরিমাণ ফরেন কারেন্সি থাকে, জি নেট ফরেন কারেন্সি, জি, আমি আপনাকে বলছি সেটাই কি আপনি, স্যার গ্রস রিজার্ভ? স্যার সেটাই রাইট, কি গ্রস রাইট, রিজার্ভ? এবং নেট ফরেন কারেন্সি আমার যেটা থাকে সেটা আমার রিজার্ভ। তাহলে স্যার আমরা ওই যে গ্রস রিজার্ভ থেকে আবার শর্ট টার্ম লাইবিলিটি গুলো বাদ দেওয়ার পরে যে আমার এনআই ইয়াটা আসে, এনআইআর মানে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ যেটা আমার, তাহলে এই যে জি, শর্ট টার্ম লাইবিলিটি, মানে আমি তো আলটিমেটলি আমার শর্ট টার্ম লাইবিলিটি তো কারেন্ট অ্যাকাউন্টের ভিতরে পড়ে গেছে, যেটা এটা মানে আমার সরি ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে গেছে, যেটা আমার বাইলেটারাল ট্রানজাকশন। না, এই বিষয়টা কিন্তু আই এম নট ক্লিয়ার। আপনার কথাটা, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আপনি প্রয়োজন আমি আপনার সাথে আলাপ করে নিব। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, এটা আমারও শর্টকামিংস হতে পারে, কিন্তু আমি এটা বুঝি নাই আপনি কি প্রশ্নটা করলেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আপনি আমার নাম্বারটা রাখতে পারেন, আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করতে পারেন। মানে আসলে আপনি কি জানতে চাচ্ছেন আমি ঠিক বুঝি নাই কথাটা, বা অন্য কেউ যদি এটা যদি একটু ক্লারিফাই করতে পারে, ওনার প্রশ্নটা যদি বুঝে থাকেন। আচ্ছা, এরপরে তার আর কেউ কি আছেন? জি, অনেকেই আছে। জি, বলেন। জি, আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, আমার প্রশ্নটা আসলে সরাসরি ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড না। আমি ডিজিটাইজেশন এবং অটোমেশন নিয়ে কাজ করি এখন। আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, যেটাতে আমি চাই যে আমার ইম্পোর্টাররা যখন এলসি ইস্যুয়েন্সের অ্যাপ্লিকেশনটা দিবে, তারা সাইন করবে না, তারা ডিজিটালি সেটা দিয়ে দিবে। এটাতে কি কোনো রেগুলেটরি কোনো বাইন্ডিংস আছে কিনা? এটা যদি না, ধন্যবাদ। হয় মানে তাহলে। বিষয়টা হচ্ছে আমি যতটুকু আপনার কথাটা বুঝলাম সেটা হচ্ছে, ব্যাংকের কোনো ফ্যাসিলিটি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড কোনো ফ্যাসিলিটি যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে যেহেতু এখন ডিজিটাইজেশনের যুগ এবং করোনার মতো একটা পরিস্থিতি আমরা আমরা পার করেছি, আমরা ওয়ার্ক ফ্রম হোম, কোম্পানিতে বসে, ঘরে বসে আমরা ব্যাংকিং ফ্যাসিলিটির জন্য রিকোয়েস্ট করছি। এই রিকোয়েস্টটা অনলাইনে করা যাবে কিনা এবং অনলাইনে করার মতো বাংলাদেশে আইনগত কোনো ভিত্তি বা ফ্যাসিলিটি বা আইনগত এরকম কোনো স্ট্রাকচার আছে কিনা, আমি যতদূর বুঝে থাকি, দিস ইজ ইউর কোশ্চেন, রাইট? জি। জি। তো এইটা আসলে আমরা ইম্পোর্ট পলিসিতে এই বিষয়ে কিছু কথাবার্তা আছে, যে আমরা অনলাইনে এলসি অ্যাপ্লিকেশন করা যাবে, কিন্তু এলসি হচ্ছে যে অনলি ভেরি লিটল পার্ট অফ কম্বাইন্ড ইন্টারন্যাশনাল ট্রেড। তো সেই ক্ষেত্রে আমি এই প্ল্যাটফর্মে, আমাদের যেহেতু সুযোগ আছে, আমাদের আমাদের অর্থ বিভাগের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আমাদের আব্দুর রহমান স্যার, ওনার একটু সাপোর্ট নেবে, যেহেতু আজকে উনি এই প্ল্যাটফর্মে নাই। আমি শুরুতেই কিন্তু আহ, মতিন স্যারকে আমি কথাটা বলেছিলাম, যে আমি ওনার সাথে যোগাযোগ করে আমরা প্রয়োজনে কমার্স মিনিস্ট্রিতে যারা ইম্পোর্ট পলিসি, এক্সপোর্ট পলিসির স্টেক হোল্ডার, ওনাদের সাথে আমরা কথা বলবো, বলে এই জায়গাটা আমরা একটু ইলাবোরেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে একটু থাকেন, তাহলে আমরা দুজন একসাথে হয়তো ওনার সাথে দেখা করে রেসপেক্টিভ মিনিস্ট্রিতে আমরা গিয়ে এই জায়গাটা আমরা ক্লিয়ার করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবিএম জিল্লুর রহমান ভাই, আপনি? জিল্লুর রহমান, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে এই এই আলোচনাটায় মনে হলো যে এটা আসলে নন রেসিডেন্ট বাংলাদেশিদের আহ, তাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশে আনার দিকেই মনে হয় বেশি আগ্রহ। এই এক্স্যাক্টলি। ক্ষেত্রে যদি নন রেসিডেন্ট না হয়ে নন রেসিডেন্ট কিন্তু বাংলাদেশি না বা কোম্পানি, তারা কি এখানে এসে অ্যাকাউন্ট খুলে এবং এইটা অপারেট করে বেনিফিটেড হতে পারবে কিনা? ইজিলি, ইজিলি, আচ্ছা, ইজিলি। এটা হতে পারবে। আচ্ছা, জি, দ্বিতীয় প্রশ্নটা হলো এই 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 একটা রেসিডেন্ট কোম্পানি যে কিনা এই ফ্যাসিলিটি বা এই ফান্ডটা ব্যবহার করে এলসি খুলতে চায় এবং পেমেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে জি, নর্মালি যেটা হয় আমাদের বড় এলসি গুলির ক্ষেত্রে আমাদের ইউপাস করতে হয় 60 ডে 90 ডে এরকম, সেক্ষেত্রে একটা ইন্টারেস্টের ব্যাপার থাকে।
এইখান থেকে যদি আমি ফান্ডটা ইউজ করি, সেই লোনের ইন্টারেস্টটা কি হবে? সেটা কি ইউপাসের যে ট্রেডিশনাল এখন ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে তার চেয়ে কম হবে কিনা? আর থার্ড প্রশ্ন হলো, এইখানে আপনার এই যে সাইট এলসি করা যাবে কিনা এই ফান্ড? আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি এলসি অনশোরে খুলে অফশোরে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফান্ড দিয়ে আপনার সাপ্লায়ারকে আপনি সেটেল করতে পারবেন, এই সুযোগ কিন্তু আছে। আপনার ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের ফান্ডটা আপনি ইজিলি ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে ইনফিউজ করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। অথবা আপনি যদি বাংলাদেশি কোনো ব্যাংক থেকে এলসি করেন, সাইট এলসি করেন বা ডেফার্ড এলসি করেন, আপনি সাইট বেসিসেও আপনি আইবি অ্যাকাউন্ট থেকে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফান্ড এনে আপনার সাইট পেমেন্ট সেটেল করতে পারবেন। আর আপনি যদি বায়াস ক্রেডিট নেওয়ার তো প্রয়োজন নাই, যেহেতু আপনার আইবি অ্যাকাউন্টে ফান্ড আছে, আপনি আইবি অ্যাকাউন্টের ফান্ডটা যেহেতু আপনার ফান্ড আছে, আপনি সাইট বেসিসে এলসি করবেন। যেহেতু আপনি কেন শুধু শুধু আপনি 180 দিনের মানে টাইম কস্ট আপনি অ্যাভেল করবেন। কিন্তু আপনার মনে করেন আইবি অ্যাকাউন্টের ফান্ড এডিকুয়েট ফান্ড নাই, আপনি তখন অফশোর ব্যাংকিং থেকে আপনি ফান্ডিং ফ্যাসিলিটি নিয়ে আপনি বায়াস ক্রেডিট ফ্যাসিলিটি নিতে পারেন। আপনার ব্যাংকে এমন ভাবে এলসি করবে, সাপ্লায়ারের কাছে এলসিটা এমন ভাবে যাবে, সেখানে সাপ্লায়ারের জন্য মেসেজ থাকবে যে এই এলসিটা পেমেন্ট হবে আমার অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বা আমার আইবি অ্যাকাউন্ট থেকে বা আমার অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে। এবং সেভাবেই কিন্তু আপনি অনশোরে বা ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে এলসি করে আপনি অফশোর ব্যাংকিং এর ইউপাস ফ্যাসিলিটি অথবা বায়াস ক্রেডিট ফ্যাসিলিটি আপনি অ্যাভেল করতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সেখানে রেট অফ ইন্টারেস্ট কত হবে? সেখানে রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে, দেখেন, আমরা যদি 8.5% যদি অফশোর ব্যাংকিং এ যদি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলি টু অ্যালিউর দ্য ইন্টারন্যাশনাল ডিপোজিটর, তাহলে তো কোনো ব্যাংক 8.5% ফরেন কারেন্সির নিচে আপনাকে ল্যান্ডিং করবে না। অতএব এখানে একটা বিষয় আছে, কারণ আমাদের অফশোর ব্যাংকিং এর মূল জায়গাটা হচ্ছে যে আপনি ডিপোজিট আনার জন্য, কিন্তু আপনি যখন ইউপাসএলসি ফ্যাসিলিটি বায়াস ক্রেডিট ফ্যাসিলিটি নেবেন, সেই ক্ষেত্রে যেই পরিমাণ সুযোগ দিচ্ছে আপনাকে এই ফরেন কারেন্সি ডিপোজিটের জন্য, কিন্তু বায়াস ক্রেডিটের জন্য সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট একটু বেশি। তবে সেটা আপনার টাকা ট্রেড ফাইন্যান্সের চেয়ে অনেক কম। এখন কিন্তু আপনার পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স কিন্তু 13-14% হয়ে গেছে। আবার সেই ক্ষেত্রে যদি 9-10% যদি ফরেন কারেন্সি লোন পান, সেটা আপনার জন্য অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল হাকিম ভুঁইয়া ভাই। জি বলুন। এবিএম জিলুর রহমান, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, রাশেদ উদ্দিনও আছে, আব্দুল হাকিম ভুইয়াও আছে। জি, আমি আব্দুল হাকিম ভুইয়া। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। প্লিজ প্লিজ জি, আসসালামু আলাইকুম সবাইকে। মতিন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় প্রোঅ্যাক্টিভ নিয়ে আমাকে লিঙ্কগুলি পাঠান, যার জন্য জয়েন করতে পারি ফ্রম লন্ডন। তো রফিক ভাই, আপনার প্রেজেন্টেশন ভেরি নাইস। আপনাকে আমার অনেকগুলি প্রশ্নের উত্তর ইতিমধ্যে আলোচনার মধ্যে আমি পেয়ে গেছি, বাট একটা প্রশ্ন আপনার কাছে আমার স্পেসিফিক কোশ্চেন। সেটা হলো, সাপোজ আই এম এ নন রেসিডেন্ট বাংলাদেশি, আই এম লিভিং ইন দ্য ইউকে। আমি এখন মতিন সাহেব একটা ব্যবসা করতে চাচ্ছে, আমি তাকে হেল্প করার জন্য আমি একটা ওভারসিজ অফশোর ব্যাংকিং এ একটা অ্যাকাউন্ট করলাম, ওইখানে কিছু ডিপোজিট রাখলাম। জি ডিপোজিট রাখার পরে এখন মতিন সাহেব তার লোকাল বিজনেসের স্বার্থে এলসি খোলা দরকার। সে আমার অ্যাকাউন্টকে ট্যাগ করে, বা এটা সিকিউরিটি ফর্মে বলেন অথবা অন্য যে কোনো ফর্মে বলেন, সে একটা এলসি ওপেন করলো, করে মাল ইম্পোর্ট জি করলো। এটার ম্যাচুরিটির আগে হয়, ইনপুট বিলটাও এখান থেকে চলে গেল। জি এখন মতিন সাহেব মাল ইম্পোর্ট করলো, ক্লিয়ার করলো, বিক্রি করলো, টাকা পাইলো লোকাল কারেন্সিতে। এখন সে আমাকে কিভাবে, সাপোজ আমি তাকে একটা ইন্টারেস্ট সহকারী তাকে আমি ফ্যাসিলিটিসটা দিয়েছি, সেটা 2%, 3%, 4%, হোয়াট এভার দ্য কেস মে বি, জি আমাকে সে কিভাবে ফেরত দিবে এখন? আচ্ছা, মতিন স্যারের কাছে আছে আপনার টাকা, উনি যে ইম্পোর্টেড গুডসটা সেল প্রসিড হচ্ছে টাকা, কারেক্ট, তাহলে আপনাকে ফেরত দিতে হবে ফরেন কারেন্সিতে। রাইট। তো আপনাকে ফরেন কারেন্সিতে ফেরত দিতে হলে এখানে আপনাকে
নিশ্চয়ই আমাদের রিজার্ভ থেকে ডলার বা ফরেন কারেন্সি কিনে আপনাকে কিন্তু ফেরত দিতে হবে। এখন আপনি আপনি মিস্টার মতিনকে আপনি আপনার আইবি অ্যাকাউন্টের ফান্ডটা দিয়েছেন, লোন হ্যাঁ দিয়েছেন, জি তাহলে এখানে কত দিনের জন্য লোন দিয়েছেন? এটা কি লোন দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে থোক লোন আর একটা হচ্ছে ট্রেড লোন। এখন ট্রেড লোনটা দুই ভাবে এটাকে জায়েজ করতে হয়, সেটা হচ্ছে যে আপনার ফান্ডটা মতিন সাহেবকে দেওয়ার দরকার নাই। মতিন সাহেব যখন এলসি করলো, মতিন সাহেবকে আপনি বললে যে তুমি তুমি আমার আইবি অ্যাকাউন্টের ফান্ডটা ইউজ করো। রাইট আইবি অ্যাকাউন্টের আরেকজনের ফান্ড যখন ইউজ করবে, এটা কিন্তু ফরেন বরোইং এর মতো। আপনি মিস্টার মতিন বড় করলো আপনার কাছ থেকে, তাহলে ফরেন বরোইংটা যদি 1 বছরের মধ্যে হয় তাহলে কারো কোনো পারমিশন লাগবে না। কিন্তু আপনি যদি ওনাকে তো মোর দেন 1 ইয়ারের জন্য ল্যান্ডিং করেন, তাহলে কিন্তু রেগুলেটরি অথরিটি থেকে পারমিশন নিয়ে কিন্তু ফরেন কারেন্সি বড় করতে হবে। এখানে কিন্তু আপনারা পরিচিত, কিন্তু রেগুলেটরি কনটেক্সট থেকে কিন্তু আপনারা কিন্তু দুইটা আলাদা এন্টিটি, একটা বড় আর একটা ল্যান্ডার। হুম অর্থাৎ এইখানে আপনি যে ল্যান্ডিংটা করেছেন মিস্টার মতিনকে, সেই হুম ল্যান্ডিংটা কিন্তু মিস্টার মতিন কিন্তু 1 বছরের মধ্যে ট্রেডের মাধ্যমে যদি অ্যাভেল করে কারো কোনো পারমিশন লাগবে না। কিন্তু সেটা যদি আপনি যদি থোক ওনাকে কোনো মোর দেন 1 ইয়ারের জন্য যদি আপনি যদি ল্যান্ডিং করেন, তাহলে সেটা যদি ফেরত দিতে হয়, ওনার যদি ফরেন কারেন্সি কোনো আর্নিংস থাকে, সে ফরেন কারেন্সি আবার আপনাকে পাঠিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কোনো লোন আপনি পরিশোধ করবেন টাকাকে ডলারে কনভার্ট করে, সেই ক্ষেত্রে রেগুলেটর আপনার কাছে জানতে চাইবে এই টাকাটা আপনি ডলারে কনভার্ট করে কেন বাইরে পাঠাচ্ছেন। তখন উনি বলবে এটা আমি লোন নিয়েছিলাম। তখন ওনাকে প্রশ্ন করবে আপনি যখন লোন নিয়েছিলেন তখন কি আমার থেকে পারমিশন নিয়েছিলেন? হুম বলে যে আমি নিই নাই। তো না নিলে কিন্তু আপনি এই লোন কিন্তু পরিশোধ করতে পারবেন না। আর আপনি যদি তাহলে এই লোন লোনটা যদি ট্রেড নেওয়ার লোন হয় সময় উইদিন যদি 1 ইয়ার হয়। আমাকে জানান, আমাকে পারমিশন, আমার পারমিশন, হ্যাঁ হ্যাঁ, জি ট্রেড লোন যদি হয়, ট্রেড লোনটা আপনি ওনাকে দিবেন এইভাবে যে এই টাকাটা বাংলাদেশে ভেতরে ঢুকবে ইউপাসের বা বায়ার ট্রেড হিসাবে। আপনি কিন্তু এটা অফশোর ব্যাংকিং এর কাছে আপনার আপনি রেখেছেন আইবি অ্যাকাউন্টে, আর আপনার আইবি অ্যাকাউন্টে আপনাকে 8.5% আপনাকে মনে করেন ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক অফশোর ব্যাংকিং, আপনি অফশোর ব্যাংকিং সাথে আলাদা করে একটা অ্যারেঞ্জমেন্ট করবেন যে আমি এই পরিমাণ ফান্ড বাংলাদেশে মিস্টার মতিনকে দিতে চাই। তো ডাইরেক্ট যেহেতু আমি দিতে পারছি না, তুমি উনি একটা এলসি করবে, এলসিটার পেমেন্ট কিন্তু তোমার মাধ্যমে আমার অ্যাকাউন্ট ডেবিট করে হবে। অফশোর ব্যাংকিং থেকে আপনি এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তখন আপনার এই ফান্ডটা প্রথম বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশের আইন অনুযায়ী অফশোর ব্যাংকিং থেকে সরাসরি কোনো পেমেন্ট হবে না, এবং রিপোর্টিং পারপাসে প্রথম বাংলাদেশে ঢুকবে, এটা ইনওয়ার্ড রেমিটেন্স হিসাবে। ইনওয়ার্ড রেমিটেন্সটা উইদাউট কনভার্সন চলে যাবে ট্রেড লোন হিসেবে সাপ্লায়ারের কাছে। আবার যখন উনি এই গুডস, ইম্পোর্টেড গুডস গুলো এখানে যখন সেল করবে, ওনার সেল প্রসিড কিন্তু উনি সেল করবে বাংলাদেশে, ওনার কিন্তু তখন কি নাই, টাকা আছে, ডলার নাই। সেই ক্ষেত্রে ওই অন ম্যাচুরিটিতে বায়ার্স ক্রেডিট যখন ম্যাচিউর হবে অফশোর ব্যাংকিং এ, তখন কিন্তু এই ট্রেড ক্রেডিটটা কারো কোনো পারমিশন ছাড়াই টাকা ডলারে কনভার্ট করে আপনি বায়ার্স ক্রেডিট ওই সাপ্লায়ারকে যেটুকু আমরা অন ম্যাচুরিটিতে পেমেন্ট পরিশোধ করি বাই কনভার্সন অফ লোকাল কারেন্সি ইনটু ফরেন কারেন্সি, এখানেও আপনি এডি ব্রাঞ্চের মধ্যে এটা যেহেতু ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন, কারো কোনো পারমিশন ছাড়া আপনি টাকাকে ফরেন কারেন্সিতে কনভার্ট করে যে বায়ার্স ক্রেডিটটা অফশোর ব্যাংকিং থেকে নিয়েছে, যেটা আপনি অ্যারেঞ্জমেন্ট করেছেন অফশোর ব্যাংকিং এর সাথে উইথ ইউর ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি পারমিশন ফ্রম দ্য রেগুলেটর, মিস্টার মতিনের বাংলা টাকাটা কনভার্ট হয়ে আপনার অফশোরের ফান্ডটা সেটেল হয়ে যাবে, আপনি ফান্ডটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই গট ইউর আনসার। থ্যাংক ইউ। অ্যান্ড মাহতাবকে অনেক ধন্যবাদ, আজকে প্রেজেন্ট আছে এখানে। তো আশা করি আরো ভবিষ্যতে আরো নতুন নতুন অনেক বেশি প্রোগ্রাম আমরা পাবো। মাসুদ রহমান কিছু বলবেন? উনি অলরেডি একবার বলছেন, এখন মনে হয় সিদ্দিকুর রহমান। আমরা আচ্ছা, অনেক সময় জি নিয়ে বলুন। নিচ্ছি আপনার, সবাই একটু না না না, শর্টকাটে অসুবিধা প্রশ্ন নেই, করুন। মানে আমি আই এম এনজয়িং ইট। জি সিদ্দিকুর বলুন। রহমান অথবা রাশেদ, রাশেদ উদ্দিন, যে কোনো একজন বলেন। রাশেদ বলতে পারেন, যেহেতু রাশেদকে মনে হয় আনমিউট করা হয়েছে। আপনার কিন্তু কোশ্চেন এন্ড অ্যান্সারে কয়েকটা প্রশ্ন আছে। জি
ওটা আপনি দেখতে পারেন। একজন প্রশ্ন করেছেন অবশ্য, ইন প্রিন্সিপাল কতগুলো প্রশ্ন, এমএন মিয়া। হ্যাঁ, আমি with our banking sector in a historical mess due to rampant corruption and credibility crisis. How expatriates and foreigners can consider offshore banking a safe investment in Bangladesh? If the principal amount is not safe, can high interest rate and tax exemption convince the investors to risk their money? I shall appreciate sharing your thoughts on the issue. আমি আপনার সাথে পুরোপুরিভাবে একমত। তবে নতুন যে আইন হয়েছে এটার ভবিষ্যৎ কি আমরা বলতে পারবো না, ওই দায়িত্ব তো আমি নিতেও পারবো না, বলতে পারবো না। তবে সোফার আমার মনে হয়েছে যে আমরা আসলে ট্রুলি একটা ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর বা একটা হিউজ রিজার্ভকে, এবং দেশের বাইরে যে আপনারা যারা ফরেন কারেন্সি আর্ন করছেন, দেশের বাইরে প্রচুর পরিমাণ ফান্ড আছে, সেই ফান্ডটা দেশের রিজার্ভের সাথে অ্যাড করার জন্য এই প্রচেষ্টা। তো আপনার যে প্রেডিকশন সেটার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এটা খুবই একটা এই আপেক্ষিক ইস্যু, আমি এটা নিয়ে কথা বলবো না। তবে আপনার কনসার্ন যেটা, সেটা একজন নাগরিক হিসাবে আপনি কনসার্ন আপনার থাকতেই পারে, এটা আপনার অধিকার। আরেকজন বলছে, ডু ফরেনার্স dig into up to that fact that income from offshore banking will be zero taxed? They may be only checking company tax rate, personal income tax rate, so it is likely this zero tax income only strategy is failing or will fail to attract deposit or investment. এটা এটা আপনি আপনার থটসটা আপনি ইনপুট করতে পারেন। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার এটা অনেকটা সোর্স ট্যাক্স এর মতো, আপনি যখন যেই সোর্স আপনি ইনকামটা পাবেন সেটার উপরে কোনো ট্যাক্স নেই, কিন্তু আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স বা আদা যে ইস্যুস গুলো আছে সেগুলো নিয়ে যদি আপনার যদি কোনো থট থাকতে পারে আপনি ইনপুট দিতে পারেন, এটা আপনার ভালো একটা কনসার্ন। We cannot see this slide. আচ্ছা যাই হোক, এটা these days US is trying to limit offshore bank based tax havens in the how BDT will tackle pressure from countries like US. আমি শুরুতে বলেছি যে অফশোর ব্যাংকিং এর উদ্দেশ্য কিন্তু এক এক দেশে এক এক রকম। আমেরিকা এক অবজেক্টিভ নিয়ে হয়তো অফশোর ব্যাংকিং করেছে, ইউকে একটা, চায়নার অবজেক্টিভ আরেক রকম, কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে ফরেন কারেন্সি বাংলাদেশের ভেতরে নিয়ে আসা, বাংলাদেশে ফরেন কারেন্সি নিয়ে আসা। যেহেতু আমাদের প্রচুর ফরেন কারেন্সি ক্রাইসিস আমরা ফিল করছি, আমাদের এলসি বা ইম্পোর্ট আমাদের অনেক স্কুইজিং, যে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত ডিপোজিট বা বরোইং বেসড আমরা অফশোর ব্যাংকিংটাকে ওভাবে সাজিয়েছি আর কি। তো স্ট্র্যাটেজি যে এরকম বাংলাদেশের, আপাতত এটা নিয়ে আমরা কথা বলি। আসলে ইউএস হয়তো ইউএস এর কনটেক্সট থেকে বলেছে। এমএন মিয়া লিখেছে, in a country where central bank gets hacked and the governor keeps quiet for more than a month and no staff is identified in the central bank, how we expect people to trust our offshore banking? এটা আপনার একটা পার্সোনাল ইস্যু, আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করছেন যেটা, সেটা হয়তো লিখেছেন। In my opinion, depositors will be very happy to see, আমরা আসলে একটু পজিটিভলি যাই। আসলে আমরা তো আমাদের অনেক কিন্তু আশার কথাও আছে, বাংলাদেশে অনেকগুলো বড় বড় কাজ হচ্ছে প্রাইভেট সেক্টরে। আমি প্রাইভেট সেক্টরে বলবো যে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় কিছু এন্টারপ্রিনিয়র আসছে, অনেক বড় বড় কাজ হচ্ছে, এটা খুবই আশার কথা। আমরা হয়তো এটা ইকোনমিতে অনেকগুলো সেটব্যাক ডিবাকলের মধ্যে আমরা যাচ্ছি বা গেছি বা হয়েছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু দেশ আগাচ্ছে, এটাও ঠিক। তবে যেই গতিতে আগানোর দরকার ছিল আরো গতিশীল হলে আরো ভালো হতো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। In my opinion, depositor will be very happy to see their principal income. আচ্ছা যাই হোক, এটা আমরা আলোচনা করেছি। আর একজন লিখেছেন, I operate a registered LLC from USA as an importer. উনি My অলরেডি mother কথা বলে ফেলছেন আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটা উত্তর দিয়ে দিচ্ছেন। Can existing mega loan defaulters of Bangladesh borrow from offshore banking? In my opinion, they should be barred from offshore banking. তাদের অফশোর ব্যাংকিং থেকে সুযোগ নাই সেটা আমরা বলবো না। তারা যখন দেশের বাইরে গিয়ে দেশের ভেতরে যদি তারা যদি টাইপ কোম্পানি যদি সেখানে স্টাবলিশ করে, কারণ বাংলাদেশি পরে বিদেশে যদি থাকেন নন রেসিডেন্ট বাংলাদেশিও যদি পুরোটা যদি দেশের কোন ইপিজেড এর ভিতরে ইকোনমিক জোনের ভিতরে যদি 100% ফরেন ইকুইটি রেখে ইনভেস্ট করতে যায়, তারাও কিন্তু টাইপ কোম্পানি, তারা ওই মেকানিজম আবার অফশোর ব্যাংকিং এ ঢুকে যেতে পারে। আমি কিন্তু আপনার সাথে একমত। অতএব এই জায়গাটা কিন্তু সিআইবি বা তাদের ট্র্যাক রেকর্ড, ক্রেডিট রিপোর্ট, যদি আমরা হিস্টোরিক্যাল ক্রেডিট রিপোর্টটা দেখি, হয়তো এরা এইসব জায়গায় না আসাই উচিত। কারণ
এরা সবসময় দেশের শত্রু আমি মনে করি। Can a non-resident Bangladeshi operate his own international bank account? Yes, পারবে. Why he has to mandate or nominate another person? এটা আমারও কথা। আপনি কেন আমেরিকা থেকে বসে আরেকজনকে আমি ম্যান্ডেট দিতে পারেন, কিন্তু ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এটা আমি যতটুকু আমি বুঝলাম এটা অন্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা রিস্কি এবং এটা ভায়াবল হবে না, প্র্যাকটিকেবল না আর কি। ইন্টারনেট ব্যাংকিং ক্যান বি ইউজ ফ্রম এনিহোয়ার, ইজন্ট ইট? ইন্টারনেট ব্যাংকিং বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি বিদেশে বসে এখনো পর্যন্ত অপারেট করার কোনো সুযোগ নাই, কিন্তু অফশোর ব্যাংকিং আপনি বিদেশে বসে অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন, এবং সেইটা হয়তো প্র্যাকটিক্যালি এখনো শুরু হয়নি। আমি এরকম কোনো অ্যাকাউন্ট, কিছুদিন আগে আমার কাছে এরকম একটা জিনিস আসছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা ওয়ে আউট করতে পারছি না বিদেশে বসে আপনি কিভাবে, কারণ বিদেশে বসে অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন না বলেই কিন্তু এখানে লোকাল একজন অ্যাসিস্ট্যান্টকে নেওয়ার কথা বলা হয়েছে। অতএব এইটা একটা বড় কোশ্চেন, সেটা আনসার আমার কাছেও নাই। Should non-resident Bangladeshis still need to keep their FC account or move to offshore bank account? What are the merits and demerits? আপনি এফসি অ্যাকাউন্ট করতে পারবেন রেসিডেন্ট হিসাবে, বাংলাদেশের রেসিডেন্ট, আর নন রেসিডেন্ট হলে আপনি দুই জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন, আইবি অ্যাকাউন্টও করতে পারবেন, আপনি এফসি অ্যাকাউন্টও করতে পারবেন। Can a non-resident Bangladeshi transfer money from his FC account with onshore? হ্যাঁ পারবেন। আপনি যদি নন রেসিডেন্ট বাংলাদেশি হন, আইবি অ্যাকাউন্ট যদি থাকে, আপনার একটা এফসি অ্যাকাউন্ট অনশোরে এফসি অ্যাকাউন্ট থাকতে পারে, একটা এডি ব্রাঞ্চে থাকতেই পারে, সেখানে আপনি ফান্ড আপনার আইবি অ্যাকাউন্ট থেকে এফসি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। ফর এক্সাম্পল, এফসি অ্যাকাউন্ট হোল্ডার ইভেন দো দে আর ইস্যুড চেকবুক, দে ক্যান নট ইউজ ইট, উইল দিস চেঞ্জ আন্ডার অফশোর মডেল? আমাদের এফসি অ্যাকাউন্টে চেক বই নিয়ে ট্রানজাকশন করার সুযোগ কম। আমাদের এখানে এফসি অ্যাকাউন্টে, বিশেষ করে অফশোরে, আমাদের আইনে কিন্তু এখানে সবগুলো কিন্তু মানে ক্যাশ ডিপোজিট, ক্যাশ কারেন্সি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের টেরিটরির ভিতরে আপনি ক্যাশ ফরেন কারেন্সি লেনদেন করা যাবে না। অতএব অফশোর থেকে আপনি ক্যাশ নিয়ে লোকালি আপনি, আপনার ব্যাংক তো কিন্তু আমাদের অনশোর টেরিটরির ভিতরে, অফশোর থেকে আপনি ক্যাশ কারেন্সি নেওয়ার সুযোগ না। আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ফান্ড আউটওয়ার্ড ইনওয়ার্ড ফান্ড ফ্যাসিলিটেট করতে পারবেন, কিন্তু ক্যাশ কারেন্সি উঠাইয়া, যেরকম আমরা ওভার দ্য কাউন্টার ক্যাশ নেই, আমাদের অনশোর ব্যাংকিং অফশোরে এরকম সুযোগ নাই। Mr. Tanvir bin Hassan, I have a question regarding digitization initiative, which is not clarity. উনি প্রশ্ন করেছেন about 100% security for borrowing by foreigners. If the foreigners' own banking system is not highly rated, the borrower will be happy to give 100% security to get a LC opening facility, for example. হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি ভালো বলেছেন। তার দেশে যদি রেট অফ ইন্টারেস্ট হাই হয়, অনেক সময় সে এখান থেকেও কিন্তু ফরেন কারেন্সি এনে এটা ডিপোজিট রেখে বা সিকিউরিটি রেখে এখানে এই জি, আমার মনে হয় রফিকুল ইসলাম ভাই আমরা শেষ করতে পারি, কারণ আমাদের অনেক পার্টিসিপেন্টই চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে, আজকে ঠিক আছে। আসলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আপনিও অনেক টায়ার্ড। আমাদের প্রধান অতিথি সাহেবের একটু কাজ আছে, আমরা রিকোয়েস্ট করব যে উনি যদি ওনার কিছু ওপিনিয়ন দেয় পুরো প্রোগ্রামের উপরে, তারপর আমরা মিটিংটা কনক্লুড করব ভোট অফ থ্যাঙ্কস এর মাধ্যমে। জি, মাহতাবুদ্দিন আহমেদ। না, আমার মনে হয় কিছু বলার, আমার মনে হয় বলার খুব একটা অপেক্ষা রাখেন নাই, কারণ যে ডিটেলসে প্রেজেন্ট করা হয়েছে এবং যেভাবে কিউএন এর উত্তর দেওয়া হয়েছে, আমার মনে হয় তারপরে কিছু বলার দরকার নাই। অলরেডি আসলে 107 থেকে আমি দেখছি এখন 28-এ চলে আসছে। So I do another speech. I'm gonna let's conclude it. It's a one. And Okay, thank you to Islam for a wonderful view, Mati. So আমাদের চিফ গেস্ট কে অনেক ধন্যবাদ, আর আমাদের রিসোর্স পার্সন তো উনি নিরলস ভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে জ্ঞান বিতরণের জন্য। আসলে আমাদের আকাঙ্ক্ষাও অনেক আছে, চাহিদাও আছে। তা আমরা যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, 9:45 অলরেডি বাজে, তাই ভবিষ্যতে আবার আমাদের কথা হবে। সবাইকে পার্টিসিপেশনের জন্য ধন্যবাদ। স্পেশাল থ্যাংক টু আওয়ার রিসোর্স পার্সন এন্ড চিফ গেস্ট। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।